মাহির হেসে আয়রাকে আরও কাছে টেনে বলল, সবাই পায় মায়াবতী বউ, আর আমি পেয়েছি এক লঙ্কাবতী বউ। তবে জানো তো, এই লঙ্কাবতীতেই এমন জাদু আছে যা মায়াবতীদের থেকেও অনেক বেশি মায়াবী। তোমার রাগ, জেদ আর চোখের সে আগুন, সব কিছুতেই আমি ডুবে যাই। আয়রা কপট রাগে চোখ রাঙিয়ে বলল, আপনার মিষ্টি কথাগুলো আমাকে ফাঁকি দিতে পারবে না। মাহির হালকা হেসে বলল, আমি তো ফাঁকি দিচ্ছি না, সত্যি বলছি। আমার লঙ্কাবতীর এই জেদ আর রাগ আমাকে পাগল করে দেয়। তবে মনে রেখো, এ রাগ শুধু আমার জন্য। তোমার হাসি, তোমার কান্না, সব কিছুই আমার একার। আয়রা এবার আর কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল। কিন্তু মাহির আয়রার মুখটা ধরে মুচকে হেসে বলল, তোমার রাগের ভিতরেই আমার সব সুখ লুকিয়ে আছে, আমার বউ পাখি। আয়রা রেগে গিয়ে বলল, কিন্তু বলার আগেই মাহির মাতাল চাহনি নিয়ে বলল, আয়রা যান, আমার চোখের দিকে তাকাও। আয়রা জিদ করে নিচু হয়ে রইল, একদমই তাকালো না। মাহির এবার রাগে গম্ভীর হয়ে বলল, তাকাবে না? ঠিক আছে। তারপর হঠাৎই গলার স্বর চড়া করে ধমক দিল, তাকাও বলছি। আয়রা কেঁপে উঠল। এই গলার স্বরে অভ্যস্ত নয় সে। ধীরে ধীরে মাথা তুলে মাহিরের চোখের দিকে তাকালো। মাহিরের চোখে গভীর এক আবেগে জ্বর বয়েছে। মাহির মৃদু গলায় বলল, আমার চোখে শুধু তুমি আছো বউ পাখি। আমার এই চোখে তোমার হাসি, তোমার রাগ, তোমার সব কিছু জড়িয়ে আছে। আর তোমার চোখে আমি কি দেখতে পাই জানো? আয়রা হঠাৎই লজ্জায় চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু মাহির তার মুখটা ধরে রাখল। বলল, তোমার চোখে আমি শুধু এক অপরাধী মানুষ, তাই না? যে তোমার সঙ্গে এত কথা বলে, রাগায়, ভালোবাসে। কিন্তু জানো, তোমার চোখে আমি আমার আসল পৃথিবী খুঁজে পাই। তুমি না থাকলে এই পৃথিবীটা শূন্য। আয়রার গাল হালকা লাল হয়ে উঠল। সেই কিছু বলার আগে মাহির নরম গলায় আবার বলল, তুমি যদি না চাও আমি আর কিছুই বলবো না, কিন্তু একবার বলো, তোমার চোখে আমি কি? আয়রা ধীরে ধীরে বলল, আপনার মতো পাগল, অসভ্য, নির্লজ্জ, নাটকবাজ আর কেউ নেই আমার চোখে। মাহিরের মুখের হাসিটা এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার ভ্রু কুঁচকে গেল আর চোখে রাগের ঝলক ফুটে উঠল। মাহির ধীরে ধীরে বলল, তোমার চোখে আমি এটা বলতে পারলে? পাগল, অসভ্য, নির্লজ্জ, নাটকবাজ। মাহির উঠে দাঁড়ালো। তার গলায় অভিমান মিশ্রিত রাগ জড়ে পড়ছিল। তাহলে তোমার চোখে আমি মানুষই নই, তাই তো? আমি যে তোমার জন্য পাগল, সেটা অসভ্যতা? তোমার একটু হাসি দেখার জন্য আমি যে কোনো নাটক করতে রাজি, সেটাও ভুল? আর তোমাকে ভালোবাসা, এটাই আমার সবচেয়ে বড় দোষ, তাই না? আয়রা প্রথমে কিছু বলল না। মাহিরের রাগ দেখে সে একটু কেঁপে উঠল, কিন্তু তবুও তার মুখে এক ধরনের অভিমানী ভাব রইল। মাহির রেগে বলল, তোমার চোখে যদি আমি শুধু এসবই হই, তাহলে আমার চোখ তোমাকে কি বলবো বলো? একজন মায়াবতী নাকি সেই লঙ্কাবতী, যে আমার জীবনটা এলোমেলো করে দিল। তারপর মাহির একটু থেমে গলার স্বর নিচু করে বলল, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার চোখে আমি যাই হই না কেন, আমার চোখে শুধু তুমি আমার হৃদয়ের রানী। আর এই রানীকে ছাড়া আমি কখনোই বাঁচব না। এ বলে মাহির মুখ ফিরিয়ে বারান্দার দিকে হাঁটতে শুরু করলো। তার পায়ের শব্দের মধ্যে যেন একটা অদ্ভুত অভিমান মিশেছিল। আয়রা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মাহিরের কথাগুলো তার হৃদয়ের গভীরভাবে আঘাত করেছে। আয়রা বারান্দায় গিয়ে রাগী গলায় বলল, আমি রান্না করতে যাচ্ছি মাহির, তাই আর যদি ডিস্টার্ব করেন তো খবর আছে। আর দ্রুত প্লেট থেকে বের হন। মাহির চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। তার চোখে কোনো মুগ্ধতা ছিল না, শুধু গভীর কষ্টের ছায়া। বারান্দায় হাঁটতে হাঁটতে ভাবছিল, আয়রার রাগ তো অনেক গভীর। ওরে রাগের জন্য দায়ী তো আমি, আর আমি সবসময় ভুলটাই করে বসি। রান্নাঘরে গিয়ে আয়রা দ্রুত কাজ শুরু করলো। ডিম ও আলু ও ডাল সিদ্ধ করতে দিল। ফুচকা খাবে তাই। কিন্তু আয়রার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বারবার নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু মাহিরের অভিমানী চোখের চাহনি তার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে মাহির চেয়ারে বসে নিজের চিন্তায় ডুবে রইল। দীর্ঘশ্বাস ফেলে ভাবছিল, এই মেয়েটা একদিকে আমাকে রাগায়, আবার অন্যদিকে আমাকে পুরোপুরি মুগ্ধ করে দেয়। এত জেদি, এত শক্ত মনের মানুষ, কিন্তু তবুও সে আমার। আর এটাই আমার সবচেয়ে বড় সুখ। হঠাৎ মাহির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রান্নাঘরের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। ভিতরে আয়রার ব্যস্ততা দেখতে দেখতে হেসে বলল, শোনো রানী সাহেবা, আমি ডিস্টার্ব করব না, কিন্তু রান্না শেষে খেতে ডাকতে ভুলো না যেন, কারণ তোমার রান্না খাওয়া আমার সবচেয়ে বড় আনন্দ। আয়রা মাহিরের কথায় মুখ ঘুরিয়ে একবার চোখ তুলে তাকালো। তারপর মুখটা গম্ভীর করে বলল, চুপ করে যান, কথা না বলে শান্তি পান না তাই না? দ্রুত প্লেট থেকে বের হন। মাহির মিটিমিটি হেসে বলল, তোমার সঙ্গে কথা বলা কি ছেড়ে দেওয়া যায় বউ পাখি? তবে ঠিক আছে, আর কিছু বলবো না। তোমার রান্না খেয়ে বলবো কেমন হয়েছে।
আর শোনো, আজ আর আমি বাড়ি যাব না, তোমার ফ্ল্যাটেই থাকবো। এই বলে মাহির আবারও বারান্দার দিকে চলে যায়। 10 মিনিট পর আয়রা যা সিদ্ধ করতে দিয়েছিল তা চুলা থেকে নামালো। হঠাৎই মাহির পিছন থেকে জড়িয়ে ধরল। আয়রার মাথায় চুমুক খেতে খেতে বলল, ভালোবাসার রঙিন সুরে আমি বেসে আছি এক মাঝিবিহীন নৌকায়, তবুও যেন ভালোবাসার সেই কাঙ্ক্ষিত সুর ধরা দেয় না। নদীর ঢেউ খেলছে হৃদয়ের গভীরে, কিন্তু মাঝির অভাবে সেই সুরের পূর্ণতা আসে না। তুমি যদি হতে মাঝি, এই নৌকা পেত দিশা, তোমার ছোঁয়াতে বাধা পড়ত ভালোবাসার অমলিন সুর। আয়রা রেগে বলল, এই শয়তান লোক, এসব ছাড়া কথা বলা ছাড়া আপনার কি আর কোনো কাজ নেই নাকি? মাহিন হেসে বলল, আমি কি করব বউ, তোমায় আদর না করে আমি চেয়ে থাকতে পারছি না। আয়রা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তাই নাকি? তারপর পাশ থেকে থুতনিটা তুলে গরম করতে লাগলো। মাহির প্রথমে মজা নিচ্ছিল, কিন্তু থুতনিটা গরম হতে দেখে তার মুখ শুকিয়ে গেল। সে ডুবকিলে বলল, কি করছো বউ? আয়রা আরও রেগে গিয়ে বলল, ও মনে ছাড়বা নাকি? এই গরম খুতনিটা তোমার হাত দুইটাই চাপড়াইয়া ধরমো, তারপর তুমি 2টা দিন ধরে শুধু কই কই করবা আর লাফাইবা। এখন কও মনু, কোনটা হারমা? ওকে দু চুপকা। মাহির বয়ে তাড়াতাড়ি করে আয়রাকে ছেড়ে দিয়ে বলল, হারে বউ এমন করবো না, বলে রান্নাঘর থেকে দৌড়ে পালালো। আয়রা তাকে যেতে দেখে নিজেই হাসি চাপতে না পেরে হেসে ফেলল। বলল, শয়তানটা ভয় পাইছে, বেশ হয়েছে, এরকমই করা উচিত। মাহির রান্নাঘর থেকে পালিয়ে গিয়ে দূর থেকে বলল, আরে বউ, তোমার মতো ভয়ঙ্কর বউ পেয়ে আমি যে কি বিপদে পড়েছি। আয়রা খুন্তিটা টেবিলে রাখার ভান করে বলল, আপনি কি আবার কিছু বললেন? আর যদি একবার রান্না করে আসেন তাহলে আপনার হাত জলসায়া দিব বললাম। কাছে আসেন তো দেখি। মাহির মাথা নাড়িয়ে বলল, না বউ, তুমি রেগে গেলে আমি কাছে আসি না, তোমার রাগ শেষ হলে ডেকে নিও, তখন অনেকগুলো মিষ্টি আদর করবো, কে কলিজা? আয়রা চোখ ঘুরিয়ে বলল, আদর তো দূরে থাক, আরেকটা বার কাছে আসলে রান্নাঘরের সব কিছু আপনার মাথায় ভাঙব। মাহি দূর থেকে হাসি মুখে বলল, তাহলে দুঃখ নেই, তোমার রাগ না পড়া পর্যন্ত আমি এখানে নিরাপদ দূরত্বেই থাকব। আয়রা রাগে দাঁতে দাঁত চেপে বলল, এই শয়তান লোকটার কখনোই ঠিক হবে না। মাহির একটু এগিয়ে এসে বলল, তাহলে রাগ কমে গেছে তাই তো? আয়রা চোখ বড় বড় করে বলল, কমতে দেরি হবে না, আবার বাড়তেও দেরি হবে না, শুধু আপনি এখন রান্নাঘর থেকে যান। মাহিন হেসে বলল, ঠিক আছে বউ, আমি তোমার বুদ্ধিমানের স্বামী হয়ে চলে গেলাম, বলে হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। 20 মিনিট পর আয়রা রান্নাঘরে ফুচকা ভাজতে লাগলো। মাহির কিছুক্ষণ পর এসে আয়রাকে গুড়িয়ে বুকের মাঝে জড়িয়ে নিয়ে রোমান্টিক সুরে বলল, শোনো হৃদয় হরণী, তোমার ছোট ছোট মিষ্টি অভিমানগুলো যেন আমার হৃদয়কে নতুন করে জাগিয়ে তোলে। তোমার প্রতিটি কথা আমি আরও বেশি ডুবে যাই, আর তোমার প্রতিটি স্পর্শে যেন পৃথিবীটা নতুন করে রঙিন হয়ে ওঠে। দিন শেষে তোমার শান্ত মুখ দেখে মনে হয় এই জীবনের সব অশান্তি, সব দুঃখ শুধুই তোমার জন্য মধুর হয়ে গেছে। তুমি সবসময় এমনই থেকো, আমার হৃদয়ের একমাত্র রানী হয়ে, আমার জীবনের অমর প্রেম হয়ে। আয়রা হঠাৎই এমন কথা শুনে থমকে গেল। হাতের ফুচকা ভাজার চামচ নামিয়ে চোখ বড় বড় করে বলল, মাহির, রান্না করে এসব কী করছেন? মাহির আর শক্ত করে জড়িয়ে ধরে বলল, হৃদয় হরণী, কলিজার বউ, রোমান্স করছি। তারপর কপট রাগে বলল, এই শয়তান লোক, আপনার কি কোনো লজ্জা নাই? কতবার বলছি আমাকে শান্তিতে থাকতে দেন। মাহিন হেসে বলল, তোমার শান্তি আমার কাছে এসেই পাবে বউ, তুমি জানো না বউ, তোমার কাছাকাছি এলে আমার হৃদয় শান্ত হয়ে যায়। আয়রা মুখ ফিরিয়ে বলল, এই নাটক বন্ধ করুন তো, আমি কাজ করছি, আপনার সাথে রোমান্স করার সময় নেই। মাহির হাল ছাড়ল না, সে আয়রার গালের একপাশে চুমু দিয়ে বলল, তুমি রাগ করলেও তোমার এই মুখটা এত মিষ্টি লাগে বউ যে আমার বারবার আদর করতে ইচ্ছে করছে। আয়রা মুখে রাগ দেখালেও গাল লাল হয়ে উঠল। আস্তে করে বলল, আপনার এই অসভ্যতা কখন থামবে? হ্যাঁ? মাহিন হেসে বলল, তুমি আমার হৃদয় হরণী, তাই এই অসভ্যতা তো আমার প্রিয় কাজ হয়ে থাকবে সারা জীবন। এখন চুপ করে আমার বুকের মাঝে কান পেতে শোনো, এই বুকের প্রতিটি দাপড়ানোর দিক জানাই শুধু তোমার জন্য ভালোবাসা, প্রতিটি স্পন্দনে তোমার নাম উচ্চারিত হয়, আর তোমার অনুপস্থিতিতে যেন এই হৃদয় ফাঁকা ফাঁকা লাগে। তুমি দূরে থেকেও এখানে আমার সব অনুমতির মাঝে বিরাজমান। যদি কখনো মন খারাপ হয়, কেবল এই হৃদয়ের আওয়াজ শোনো আর বুঝে যাও তুমি আমার একমাত্র চিন্তা, একমাত্র প্রেম। আয়রা মাহিরকে ধাক্কা দিল, আপনি এখন নাটক করছেন তাই না? আমার অনুভূতি নিয়ে খেলা করছেন। আপনি তো 3 মাসের জন্য বাংলাদেশে আসছেন,
তাহলে কেন এত ভালোবাসার নাটক? আমি না আপনাকে মানতে পারছি না মাহির, একদমই পারছি না। আপনাকে দেখলে আমার পুরনো স্মৃতি মনে পড়ে। আমায় মুক্তি দিন, আমি আর এই দোটানায় থাকতে চাই না। এ বলে আয়রা কাঁদতে লাগলো। মাহির রেগে রান্নাঘরে রাখা গ্লাসটা ভেঙে ফেলল। মাহির কিছু না বলে আয়রার দিকে এগোতে লাগে। আয়রা ভয়ে কেঁপে ওঠে। ভয়ে চলে যাওয়া ধরলে মাহির পেছন থেকে জড়িয়ে ধরল। শুনে রাখ আয়রা, তুমি শুধু আমার বউ পাখি। তোমার যত রাগ জেদ সব আমার কাছ থেকে দেখাবে, দূরে গিয়ে নাও। আমি তোমায় ভালোবাসি আয়রা জান, খুব বেশি ভালোবাসি। এই 3 বছর কেন দূরে ছিলাম সেটা আজ বলতে পারছি না, কিন্তু খুব শীঘ্রই বলবো। আয়রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, ছটফট করতে শুরু করলো। আপনি আমাকে ছাড়ুন প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আপনাকে সহ্য করতে পারছি না। এই আপনার জন্য রাত গভীরে কান্না করেছি, সে গভীর কান্না আমি ভুলতে পারছি না। আপনার জন্য আমি মানুষের কত কথা শুনেছি। মাহির হতাশ গলায় বলল, আমি সরি। আয়রা রেগে বলল, ছাড়ুন আমাকে। মাহির রেগে চিৎকার করে বলল, আমি তোকে ছাড়তে পারবো না আয়রা। আমার বুকের মাঝেই তোর জন্য একমাত্র নিরাপদ জায়গা। খুব তাড়াতাড়ি তোর সকল অভিযোগ আমার ভালোবাসা দিয়ে বুলিয়ে দিব। আয়রা মাহিরের বুকে কুলঘিসি দেওয়া শুরু করলো। আয়রা চিৎকার করে বলল, ওই যে কাছের গ্লাসটা ভেঙেছেন, সেটা জোড়া লাগাতে পারবেন? মাহির চুপ করে রইল। আয়রা বলল, পারবেন না তাই তো? জানেন, আমাদের সম্পর্কটা ঠিক কাছের গ্লাসটার মতো, যা চাইলেও ঠিক করা যায় না। মাহির এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আয়রার কথাগুলো যেন তার হৃদয়ে গভীর আঘাত করল, কিন্তু নিজেকে সামলে আবার আয়রার শক্ত করে জড়িয়ে ধরল। আয়রা, আমি জানি আমি ভুল করেছি, তোমার প্রতি অন্যায় করেছি, কিন্তু আমি কাছের গ্লাস না যে ভেঙে গেলে জোড়া লাগানো সম্ভব নয়। আমি মানুষ, যার মনে অনুভূতি আছে, যার ভালোবাসা আছে, আর এই ভালোবাসা দিয়ে আমি আমাদের সম্পর্ককে আবারও ঠিক করতে চাই। আমি প্রতিজ্ঞা করছি, তোমার জীবনের সব দুঃখ আমি মুছে ফেলব। আয়রা পিছন ফিরে তার হাতটা উঁচু করে বলল, আপনার এই কথাগুলো এখন আমার জন্য অর্থহীন মাহির। আপনার প্রতিটি কথা আমার কাছে শুধু মিথ্যের মতো শোনায়। যদি সত্যিই ভালোবাসতেন তাহলে এই 3 বছর আমাকে একা ফেলে চলে যেতে পারতেন না এভাবে। মাহির কষ্টে মাথা নিচু করে বলল, আমি তো চাইনি তোমাকে ছেড়ে যেতে আয়রা, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। আমি সব কিছু ঠিক করতে চেয়েছিলাম। আমি জানি তুমি এখন কিছুই বিশ্বাস করবে না, কিন্তু আমাকে একটু সময় দাও, তোমার সব প্রশ্নের উত্তর দিব। শুধু একবার আমাকে বিশ্বাস করো। আয়রা রাগে ঘুরে দাঁড়িয়ে বলল, বিশ্বাস? বিশ্বাস তো সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন আপনি আমাকে ছেড়ে গেছেন। আমার কাছে এখন আর কোনো উত্তরের প্রয়োজন নেই। শুধু চাই আপনি আমার জীবন থেকে দূরে থাকুন। মাহির হতাশ হয়েই তার হাতটা ধরতে গিয়ে থেমে গেল। আয়রার চোখে জমে থাকা অশ্রু তার ভাঙা হৃদয়ের প্রতিচ্ছবি। মাহির হতাশ গলায় বলল, আমি জানি আমি তোমায় বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি তোমার পাশে থাকবো যতদিন না তুমি আমাকে ক্ষমা করতে পারো। আমি অপেক্ষা করব যতক্ষণ প্রয়োজন। আয়রা আর কিছু না বলে রান্নাঘরের কাজ শেষ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। মাহির একা দাঁড়িয়ে নিজের মনের গভীর যন্ত্রণায় ডুবে গেল। তোমার হৃদয়ের এই বরফ আমি গলাবই, অপেক্ষা করো আয়রা, আমি প্রমাণ করব আমার ভালোবাসা মিথ্যে নয়। আয়রা আর কিছু না বলে রান্নাঘরের কাজ শেষ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। মাহির একা দাঁড়িয়ে নিজের মনের গভীর যন্ত্রণায় ডুবে গেছে। তোমার হৃদয়ের এই বরফ আমি গলাবই, অপেক্ষা করো আয়রা, আমি প্রমাণ করব আমার ভালোবাসা মিথ্যে নয়। আয়রা টেবিলের কাছে এসে চুপচাপ বসে রইল, ফুচকার প্লেট সামনে রাখা। কিন্তু যে আগ্রহ নিয়ে এতক্ষণ ফুচকা বানিয়েছিল, সে আগ্রহ যেন উধাও হয়ে গেছে। মনের ভিতরে এক অদ্ভুত শূন্যতা নিয়ে সে নিঃশব্দে বসে রইল। হঠাৎ চেয়ার টানার শব্দে আয়রা চমকে ওঠে। দেখল মাহির এসে তার পাশে বসেছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। দুজনেই চুপচাপ। ঘরের নীরবতা যেন আরও গভীর হয়ে উঠেছে। মাহির কিছুক্ষণ নিঃশব্দে আয়রার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ফুচকা বানিয়েছ আর খাবে না? এত কষ্ট করলে কেন? আয়রা তেমন কিছু জবাব দিল না, শুধু মাথা নিচু করে বলল, ইচ্ছে নেই। মাহির মুচকি হাসল, তার চোখে এক ধরনের দুষ্টুমি ঝিলিক ফুটে উঠেছে। মাহির ফুচকার প্লেটটা টেনে নিয়ে বলল, তোমার ইচ্ছে না থাকলে কি হয়েছে, আমার তো আছে। আজ আমি আমার বউ পাখিকে নিজ হাতে ফুচকা বানিয়ে খাওয়াবো। আয়রা কিছু না বলে চোখ নামিয়ে রইল। আয়রা একটু বিরক্ত মুখে বলল, আপনার এসব নাটক আমার ভালো লাগে না। মাহিন হেসে বলল, তুমি যদি রাগ না করতে তাহলে হয়তো আমার ভালোবাসাটা এত গভীর হতো না জানো।
মাহি ধীরে ধীরে ফুচকার উপকরণগুলো টেবিল থেকে তুলে নিল। প্রথমে আলু মেখে নরম করলো, তারপর ডাল, ধনিয়া, কাঁচামরিচ আর চটপটির মশলা একসঙ্গে মিশিয়ে একদম পারফেক্ট ভর্তা তৈরি করলো। এরপর সে ভর্তা ফুচকার ভিতরে ভরে নিখুঁতভাবে সাজাতে শুরু করলো। আয়রা টেবিলে বসে পুরো দৃশ্যটা দেখতে দেখতে অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, এই লোক ফুচকা বানানো শিখল কীভাবে? মাহির আলতো হেসে নাটকীয়ভাবে বলল, এভাবে তাকিয়ে থাকবে না তো? আমার বুঝি লজ্জা করে না? যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে ফুচকা খাবে না, আমাকেই খেতে চাচ্ছ। তোমার জন্যই তো ফুচকা বানাচ্ছি প্রিন্সেস, চাইলে আমায় খেতে পারো, আমি কিছু মনেই করবো না। আয়রা থতমতো খেয়ে রেগে বলল, নির্লজ্জ লোক একটা। ওনার নাকি আবার লজ্জা আছে। যদি পৃথিবীতে নির্লজ্জের পুরস্কার দেওয়া হতো তাহলে আপনিই পেতেন শিওর। মাহির নাটকীয়ভাবে হালকা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এভাবে বলতে পারলে বউ? আমার তো এখন কান্না পাচ্ছে। আয়রা ব্রুকুসকে বলল, আপনার এই নাটকবাজি আমার জানা আছে, তাই এসব বন্ধ করুন, না হলে খবর আছে। মাহির কপট রাগের ভান করে বলল, তোমার মতো বউ থাকলে মানুষ নাটকবাজিই শিখবে। আয়রা ভ্রুকুচকে বলল, এই চুপ করবেন আপনি? মাহির কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, আমার প্রতি আমার বউয়ের একটুও মায়া নেই, এই কষ্ট কোথায় রাখবো আল্লাহ। আয়রা ভেংচি কেটে বলল, এ হাসছে ঢং যৎসব। এই শুনুন, সত্যি করে বলুন তো, ফুসকা বানানো শিখলেন কিভাবে? মাহির হালকা হেসে বলল, আসলে তোমার হাসিটা দেখার জন্যই সব শিখেছি বউ পাখি। তারপর মাহির ফুসকার প্লেট সাজিয়ে আয়রার সামনে নিয়ে এল। বলল, আয়রা জান, তুমি খেয়ে দেখো, কেমন হয়েছে? আয়রা প্লেটের দিকে তাকিয়ে বলল, দেখি কেমন বানিয়েছেন। মাহির মুচকি হেসে বলল, তোমার মুখের প্রশংসাই আমার আসল পুরস্কার। আয়রা বলল, বয়েই গেছে আপনার প্রশংসা করতে। আয়রা ফুসকার প্লেট থেকে এক টুকরো তুলে মুখে দিয়ে বলল, এই আপনি বাবুর্চি ছিলেন নাকি যুক্তরাষ্ট্রের? হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমায় একটা বাবুর্চির সাথে বিয়ে দিল বাবা। মাহির হেসে বলল, তোমার বাবা তো বুদ্ধিমান মানুষ। জানতেন, রান্না জানা একটা ভালো জামাই পাওয়ার মানে তার মেয়ের সারা জীবনের আরাম। আমি তো তোমার জন্য পৃথিবীর যেকোনো কোণে বাবুর্চি হয়ে যেতে রাজি। আয়রা ভ্রু তুলে বলল, কথা বলা আর কাজ করা কিন্তু এক নয়। এমন না হয় যেন আজকে ফুসকা বানালে আর বাকি জীবন ভাত রান্নাও ভুলে বসে থাকবেন। মাহির চোখে মিষ্টি হাসি এনে বলল, তোমার মুখের এই মুচকি হাসি যদি প্রতিদিন দেখতে পাই, তাহলে তো আমি রোজ রান্না করতে রাজি। তবে একটা শর্ত আছে। আয়রা ভ্রু কুঁচকে বলল, এবার আবার কি শর্ত? মাহির মুচকি হেসে বলল, তোমাকে প্রতিবার এক গাল হেসে বলতে হবে, আমার স্বামী পৃথিবীর সেরা বাবুর্চি। আয়রা ভেংচি কেটে বলল, আগে ভালো রান্না করতে শিখুন, তারপর এসব দাবি করবেন। মাহির নাটকীয়ভাবে বলল, হায়, বউ কি একটা ভেংচি দিলে তোমার এই রূপে আমি পাগল হয়ে যাচ্ছি? বউ, আমি নিঃশ্বাস নিতে পারছি। তাড়াতাড়ি টুক করে কয়েকটা চুমু দেও যাতে আমার নিঃশ্বাসটা চালু থাকে। আয়রা রেগে বলল, এই সারাদিন চুমু ছাড়া আর কোন কথা নাই? বেহা লোক। মাহির হেসে বলল, আমি বেহা নই, আমি তোমার ভালোবাসায় মুগ্ধ। আর তোমার রূপে যতটা মুগ্ধ হই, তার চেয়ে অনেক বেশি তোমার মন ও হৃদয়ের সৌন্দর্য দেখে ভালোবাসি। আয়রা তার কথা একটু নরম হলো, কিন্তু মুখে রাগ ঝরেই বলল, আপনি কি কখনো আমায় রেহাই দিবেন না? মাহির এক ধাক্কায় আয়রাকে কাছে টেনে এনে বলল, কখনো রেহাই দিতে পারি না, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আয়রা মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনার এসব কথা আর মানছি না। মাহির আবার একটু হাসল এবং এক কৌশলে তার মুখে একটি চুমু রেখে বলল, এইবার কি মন খুলে হাসবে, নাকি রাগ করে থাকবে? আয়রা বলল, এই সারাদিন এত চুমু দেন কেন? মাহির হেসে বলল, যাতে আমার দেখাদেখি রোজ আমায় চুমু টুমু দিবে, তাই আর কি। জানো, আমি তো শুধু তোমার ভালোবাসা চাই, বউ। একটুখানি আদর, একটুখানি ভালোবাসা। তোমার হাসিটা দেখলেই আমার দিন ভালো হয়ে যায়। তুমি যদি শুধু একটু ভালোবাসা দাও, তবেই তো জীবনটা সুন্দর হয়ে যাবে। আয়রা কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই মাহিরের ফোন বেজে উঠল। দেখল জয় ফোন করেছে, রেগে বলল, কি ব্যাপার জয়, তোমার জন্য তো দেখছি বউয়ের সাথেও রোমাঞ্চ করতে পারবো না। জয় থতমত খেয়ে গেল, ভয় ভয় বলল, স্যার মিটিং ছিল আপনার সন্ধ্যা 7টায়। মাহির হতাশ গলায় বলল, ও আমি তো বলেই গিয়েছিলাম। তুমি আসরের নামাজ পড়েছ? জয় বলল, নো স্যার, এখনো পড়েনি। মাহির হেসে বলল, আমি আসছি, দুজনে একসাথে মসজিদে নামাজ পড়াবকে। এখন রাখছি। আয়রা কিছুটা বিরক্তভাবে মাহিরের দিকে তাকালো, এখনো নামাজ পড়নি? মাহির একটু সোজা হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আসলে সময় চলে গেছে কিভাবে বুঝতে পারেনি। কিন্তু এখন অবশ্যই পড়ব। আমি যাচ্ছি কলিজা, তুমি থাক কেমন? আয়রা কিছুটা নরম স্বরে বলল, ঠিক আছে, কিন্তু পরবর্তী বার যেন সময় ভুল না হয়। মাহির মুচকি হেসে বলল, ওরকম কিছু হবে না, বউ। মাহির আয়রার কপালে একটি মিষ্টি চুমু দিয়ে তাকে এক পলক তাকিয়ে দেখে, তারপর মসজিদের দিকে রওনা হয়ে গেল।
তার এই নীরব ভালোবাসা যে কোনো শব্দের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছিল। আয়রা কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, মনে একটা অদ্ভুত শান্তি এবং ভালোবাসার অনুভূতি কাজ করতে লাগল। মাহিরের চলে যাওয়া যেন আরও একবার তার মনের গভীরে প্রগাঢ় ভালোবাসার দ্যুতি ছড়িয়ে দিল। আয়রা দৌড়ে দ্রুত জানালার পাশে গেল, মাহির যাওয়া দেখছে। মানুষটার হাঁটার স্টাইলটাও অন্যরকমের স্টাইলিশ, যে কেউ দেখেই মুগ্ধ হবে। আয়রা গভীর দৃষ্টিতে তাকিয়ে ভাবল, অনেক জ্বালিয়েছ চান্দু, কথায় আছে না, বারবার খেয়ে খেয়ে যাও ঘুঘু ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। আজকে আর আপনাকে ফ্ল্যাটে ঢুকতে দিব না, এটাই শাস্তি আমার থেকে 3 বছর দূরে থাকার। আয়রা নিজের পড়ার টেবিলে বসল, ডায়েরিটা হাতে নিল। ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় হাত রাখল, যেন কোন গভীর অনুভূতির মাঝে হারিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের ভিতর থেকে উদিত হচ্ছিল। কি অদ্ভুত এক অনুভূতি! প্লাস লেখা শুরু করল। প্লাস অভিমানী হৃদয়ের প্রতীক্ষা, যেন এক নিঃশব্দ ভালোবাসার ভাষা। এটি এমন এক গল্প যেখানে অনুভূতিগুলো শব্দের অপেক্ষায় থাকে, অথচ গোপনে বুকের গভীরে তোলপাড় করে। অভিমানী হৃদয় কারো কাছে অভিমানের ভার বুঝিয়ে দিতে চায় না, সে শুধু চায় প্রিয়জন নিজে থেকেই বুঝে নিক তার নীরব আকুতি। এই হৃদয় প্রতীক্ষা করে একটি কোমল ছোঁয়ার, একটি আন্তরিক কথার। অপেক্ষা করে সেই মুহূর্তের, যখন অভিমান গলে গিয়ে ভালোবাসায় রূপ নেবে। প্রতিটি নিঃশ্বাসে যেন জড়িয়ে থাকে আশা, যে একদিন প্রিয়জন ফিরে এসে বলবে, তোমাকে ছাড়া আমার সব শূন্য। অভিমানী হৃদয়ের প্রতীক্ষা শুধু সময়ের নয়, এটি ভালোবাসার গভীরতাকে প্রকাশ করার এক অনন্য উপায়। কারণ অভিমান তো তখনই জন্মায়, যখন ভালোবাসা গভীর হয়। এই প্রতীক্ষা একদিন ক্লান্ত হবে, কিন্তু সেই ক্লান্তি মুছে দেবে একটি আন্তরিক আলিঙ্গন, একটি মধুর দৃষ্টি। তখন যেন প্রতিটি অভিমান মিশে যাবে ভালোবাসার আলোয়, আর হৃদয় পাবে তার কাঙ্ক্ষিত শান্তি। কিছুক্ষণ কেটে গেল, দরজায় কলিং বেল এর শব্দ হলো। আয়রা শয়তানি হেসে বলল, আসছে শয়তান লোকটা, আজকে আর দরজা খুলব না। তারপর আয়রা চুপি চুপি দরজার ছিদ্র দিয়ে দেখল মাহির কি করছে। এইদিকে মাহির রেগে মেগে দাঁড়িয়ে আছে, হাতে ল্যাপটপ, মনে হচ্ছে অফিসের কাজ করবে। মাহির চোখের চশমা ঠিক করছে, তার রাগের ভঙ্গিটাও এত সুন্দর যে কোন মেয়ে দেখলে তাকিয়ে থাকবে। মুখটা পুরো লাল হয়ে গেছে, কিন্তু ঠোঁটের কোণে মুচকি হাসিটা লেগেই আছে। মাহির ভ্রুকুচকে বলল, কি ব্যাপার বউ, দরজা না খুলে এভাবে উকি ঝুঁকি করছো কেন? আয়রা থতমত খেয়ে ভাবল, কিভাবে দেখলো এই লোকটা। মাহির গলা খাকারি দিয়ে বলল, দেখেছি কোন একভাবে, তাই আমায় না রাগিয়ে দরজা খুলো। আয়রা বলল, আমার ঠেকা পড়ছে আমার দরজা খুলতে। মাহির দিল এক ধমক। আয়রা ভয় পেয়ে দরজা খুলে দিল। মাহির ভিতরে ডুকল, মুখটা গম্ভীর করে। আয়রা দরজা আটকিয়ে চেয়ারে বসে রইল, মাথা নিচু করে গালে হাত দিয়ে, যেন পুরো পৃথিবীর সব ভাবনা তাকে ঘিরে ধরেছে। সময় যেন থমকে গেছে। অনেকক্ষণ পরে ড্রয়িং রুম থেকে মাহিরের বিরক্ত গলা ভেসে এলো, তোমাকে কি কার্ড ছাপিয়ে নেমন্তরণ দিয়ে রুমে আনতে হবে? আয়রা হঠাৎ চমকে উঠে দাঁড়ালো। মানে? মাহির কপাল চাপড়ে হালকা গলায় বলল, ও আল্লাহ, তুমি আমার বউয়ের মাথায় একটু বুদ্ধি দাও। এই পিচ্ছি বউ নিয়ে আমি কি করব, তুমিই বলো। আয়রা কিছু বলতে যাবে, এর আগেই মাহির আরো সিরিয়াস মুখে বলে উঠল, ও আল্লাহ, তুমি জানো আমার বয়স তো কম হলো না, এখন বাবা না হলে আর কবে হব? আমার কত ইচ্ছা জানো, কমপক্ষে 40টা বাচ্চা থাকবে আমার, প্রতি বছর একটা করে, সাবধান, একটাও কম হবে না। মাহিরের কথা শুনে আয়রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি নিলজ্জরে বাবা, একে নিয়ে আমার কপালে দুঃখ আছে, ভেবেই আয়রার মুখ শুকিয়ে গেল। মাহির আবার নিজের মনে বলেই চলল, কিন্তু কি লাভ, আমার বোকা বউয়ের জন্য হয়তো একটা বেবিও নিতে পারবো না। আহা, আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল। আয়রা রীতিমতো অবাক ও রাগ নিয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল, কিন্তু পরক্ষণেই মানে বুঝতে পেরে তার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আয়রার মনে হলো এখনই মাটি ফাঁক করে তার ভিতর ঢুকে যেতে। মাহির আয়রার দিকে তাকিয়ে মুচকি হাসল, এই যে, লজ্জা পাচ্ছ আবার? তুমি জানো তো আমি লজ্জা ভাঙানোর এক্সপার্ট। মাহিরের এই কথা শুনে আয়রার মুখ থেকে যেন কথা বেরি হলো না। লজ্জায় মাথা নিচু করতেই মাহির বলল, তুমি এরকম লাজুক হলে আমার বাচ্চা পরিকল্পনার কি হবে বলো? তারপর আয়রা যা বলল তা শুনতে মাহির মোটেও প্রস্তুত ছিল না। মাহিরের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। এখন প্রশ্ন, আয়রা কি এমন বলল? সুখের কথা নাকি কষ্টের? মাহিরের এই কথা শুনে আয়রার মুখ থেকে যেন কথা বেরি হলো না। লজ্জায় মাথা নিচু করতেই মাহির বলল, তুমি এরকম লাজুক হলে আমার বাচ্চা পরিকল্পনার কি হবে বলো? আয়রা এবার রেগে গিয়ে বলল, অসভ্য লোক, লজ্জা করে না যে বউকে ডিভোর্স দিতে এসেছেন তাকে এসব বলতে? আপনি কালি। মাহির আর আয়রাকে বাক্য শেষ করতে দিল না। হঠাৎ আয়রার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। আয়রা বিস্মিত হয়ে তার দিকে তাকাতেই মাহির ঠোঁটে আঙুল রেখে নরম গলায় বলল, হুশ।
একদম চুপ। এই মুখ থেকে আমি শুধু একটা শব্দ শুনতে চাই, ভালোবাসি। ডিভোর্স নিয়ে এই মুখ থেকে কোন শব্দ শুনতে চাই না। আয়রা থমকে গেল। মাহিরের চোখে অদ্ভুত এক দৃঢ়তা, আর গলায় এমন এক কোমলতা যা তাকে ভেঙে দিতে চাইছিল। কিছুক্ষণের জন্য মনে হলো, তার সমস্ত রাগ কোথায় যেন হারিয়ে গেল। তার গাল গরম হয়ে উঠল। আয়রা মুখ ফিরিয়ে বলল, আপনার এসব নাটক আমার পছন্দ না। মাহির হেসে বলল, নাটক নয়, এটাই আমার সত্যি। আর শোনো, ডিভোর্স তো দূরের কথা, তোমার কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকাটাও আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি আবার ডিভোর্সের কথা বলো, তাহলে আমি নিজেই কেঁদে ফেলব। আয়রা তার এই কথা শুনে একপাশে তাকিয়ে মুচকি হাসল। মাহির তখন আয়রার মুখের দিকে তাকিয়ে বলল, এই তো, আমি তোমার এই হাসিটাই চেয়েছিলাম। এখন তো বলো, আমাকে ভালোবাসো? আয়রা ভেংচি কেটে বলল, এ হাসছে ভালোবাসি শব্দ শুনতে। আমি কশ্চিনকালেও ভালোবাসি এই শব্দটা বলবো না। এই আমার ফ্ল্যাট থেকে কখন যাবেন বলেন তো? মাহির হেয়ালি গলায় বলল, আচ্ছা এই ফ্ল্যাটটা কার যেন? আয়রা থতমত খেয়ে বলল, কার আবার? আমি শুনছি এই বাড়িটা নাকি আপনি তৈরি করেছেন। সেক্ষে এটা আপনার ফ্ল্যাট। মাহির হেসে আয়রাকে কাছে টেনে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলল, তাহলে এই ফ্ল্যাট যেহেতু আমার, তাহলে আমি কেন যাব ফ্ল্যাট থেকে বলো তো? যাওয়া উচিত তোমার, বিকজ তুমি এই ফ্ল্যাটের ভাড়াটিয়া। আয়রা রেগে বলল, এই ছাড়ুন বলছি আমায়। না হলে কিন্তু। মাহিরে আয়রার মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে কানে কানে বলল, না হলে কি বউ আমায় চুমু টুমু দিয়ে মুখ বন্ধ করবে নাকি? দেওনা বউ, তোমার ঠোঁটের চুইমু খাওয়ার জন্য তোমার জামাইয়ের মন বেকুল হয়ে আছে। আয়রা মাহিরের দিকে তাকিয়ে বলল, এই আপনার কি লজ্জা নাই? মাহির ঠোঁট চেপে হেসে বলল, আগেও বলেছি এখনও বলছি। আমার অনেক ইচ্ছা বাবা হওয়ার, তাই এইসব লজ্জা টজ্জা যুক্তরাষ্ট্রে ফেলে রেখে আসছি। আয়রা কিছু বলতে যাবে তার আগেই মাহির হেসে আয়রাকে হঠাৎ কোলে তুলে নিল। আয়রা রাগে ফেটে পড়ল। ছাড়ুন আমায়। আপনি কি করছেন? আমি কিন্তু চিৎকার করব। মাহির কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, করো চিৎকার। দেখি কত জোরে করতে পারো। তবে জানো তো, তোমার এই মিষ্টি গলাটা শুনে সবাই অন্য কিছু ভাববে। যতই হোক স্বামী স্ত্রী একই ফ্ল্যাটে। আয়রা রাগে লজ্জায় গা ছটফট করতে লাগল। ছাড়ুন আমায়। আমি হাঁটতে পারি। আমাকে কোলে নেওয়ার কোনো অধিকার আপনার নেই। মাহির এবার আরো কাছে এনে ফিসফিস করে বলল, তোমাকে কোলে নেওয়ার অধিকার আমার কাছে আছে, বউ। এই লাইসেন্সটা তো আল্লাহ আমাকে তোমার নিকাহ দিনই দিয়ে দিয়েছেন। তুমি আমার, শুধু আমার। মাহিরের কথাগুলো এত গভীর আর দৃঢ় শোনালো যে আয়রা কিছুক্ষণের জন্য থমকে গেল। কিন্তু মাহিরের চোখে সেই চিরচেনা দুষ্টামির ঝিলিক দেখে আয়রা আর রাগ ধরে রাখতে পারল না। আপনি একটা দুষ্টু লোক। আপনার কি আমার উপর রাগ হয় না? মাহির হেসে বলল, না হয় না, কারণ তোমাকে পেয়ে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আর তোমার মতো বউ পেয়ে তো একটু দুষ্টুমি করতেই পারি, তাই না? মাহির আয়রাকে কোলে করে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। আয়রা রাগে গোজগোজ করতে করতে বলল, নাটকবাজ লোক একটা। মাহির ঠোঁটে বাঁকা হাসি এনে বলল, তাই বুঝি? নাটক করতে জানি, তবে আরেকটা জিনিস ভালো পারি, সেটা দেখাবো? আয়রা সন্দেহভরে তার দিকে তাকালো। মাহির এবার ধীরে ধীরে বিছানার দিকে এগোতে শুরু করল। আয়রা ভয় আর লজ্জায় একসঙ্গে বলে উঠল, এই, এগিয়ে আসছেন কেন? দূরে যান। মাহির তখন একটুও থামল না। বিছানায় ধপ করে শুয়ে পড়ল আর আয়রাকে একটানে টেনে নিয়ে নিজের বুকের উপর ফেলে দিল। মাহির, এ কি করছেন? ছাড়ুন আমায়। আয়রা চমকে উঠে বলল। মাহির মুচকি হেসে বলল, বউ, তোমাকে ছাড়ার কোনো ইচ্ছা আমার নেই। আর আল্লাহর দেওয়া অধিকারটা আমি পূর্ণভাবেই কাজে লাগাবো। তুমি তো আমারই। আয়রা তার বুক থেকে উঠে পালানোর চেষ্টা করতেই মাহির আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তার গলার গাম্ভীর্য আর হাসির মিশেলে মিষ্টি কথা শুনে আয়রা অসহায় হয়ে গেল। রাগ করতে চেয়েও পারল না। মনে হচ্ছিল, রাগ আর লজ্জার মাঝেও এক অদ্ভুত মায়া তাকে ঘিরে ধরেছে। মাহির আয়রার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়রা হঠাৎ মাহিরের দিকে তাকিয়ে ঢোক গিলল। এই দৃষ্টি তো অন্য কিছু বলে দিচ্ছে। আয়রা সাহস সঞ্চয় করল। আয়রা ধমক দিয়ে বলল, ছাড়ুন আমায়। এভাবে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন কেন? মাহির হাসতে হাসতে বলল, দূরে যাওয়ার জন্য তো বিদেশ থেকে তোমার কাছে আসিনি। এবার যুক্তরাষ্ট্রে 1 ডজন বাচ্চা নিয়েই যাব। আয়রা থমকে গেল। 1 ডজন? মাহির যেন নিজের মজার জগতে মগ্ন। সে হঠাৎ সিরিয়াস মুখ করে বলল, জানো, বাচ্চাগুলোর নাম কি হবে? আয়রা লজ্জায় কান গরম হয়ে গেল। রাগে ছটফট করতে করতে বলল, আপনার মাথায় কি সব আজে বাজে কথা আসে? খালি বাচ্চা, বাচ্চা করছেন। অসভ্য লোক একটা। মাহির যেন আয়রার রাগে আরো মজা পেল। আয়রা তার বাঁকা হাসি দেখে আরো বিরক্ত হয়ে বলল, যান দূরে সরুন আমার কাছ থেকে। আরেকটা বিয়ে করুন, তারপর 1 ডজন বাচ্চার বাবা হন।
মাহির এবার হেসে বলল, তুমি কি সত্যিই মনে কর আমি তোমাকে ছেড়ে আরেকটা বিয়ে করব? আমার তো একটাই স্বপ্ন, তুমি আর আমাদের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে পুরো বাড়ি ভরে যাবে। আর তুমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকবে, আর আমি তোমার জন্য চা বানাবো প্লাস রান্না করব। মাহিরের কথাগুলো এত আন্তরিক শোনালো যে আয়রা চুপ করে গেল। লজ্জায় মুখ নিচু করে থাকতেই মাহির বলল, বউ, এত রাগ করো না। তুমি রাগ করলে আমার দুনিয়াটা থমকে যায়। আয়রা মুখ ফিরিয়ে বলল, আপনার দুনিয়া থমকে যাক, আমার কিছু যায় আসে না। মাহির হেসে বলল, ঠিক আছে, তাহলে এবার তোমাকে হাসাতে হবে। কারণ আমার দুনিয়া শুধু তোমার হাসির জন্যই ঘোরে। জানো আমার ইচ্ছা 40টা বাচ্চার বাবা হব। আয়রা রাগে বলল, আমি কখনোই এগুলো বাচ্চা নেব না। মাহির এবার তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, বউ, তুমি তো দেখছি খুব নিষ্ঠুর মা হতে যাচ্ছ। আমার বাচ্চাদের তাদের বাবার কোলে উঠতে দিচ্ছ না। আয়রা অবাক হয়ে তার দিকে তাকাতেই মাহির চোখ বন্ধ করে বলল, ওই দেখো, আমি কল্পনায় দেখতে পাচ্ছি আমার 40টা বাচ্চা লাইন ধরে দাঁড়িয়ে আছে, শুধু আমার কোলে উঠার জন্য। আহা, এখন তো ওদের শান্ত করতে হবে। দেখো, আমি ওদের একে একে কোলে নিচ্ছি। সবাইকে বলছি, সবুর করো, তোমাদের বাবা আস্তে আস্তে সবাইকে কোলে নেবে। আয়রা রাগে ফেটে বলল, আপনি চুপ করবেন, নাকি আপনার মুখ সেলাই করে দেব? মাহির তখন থামার বদলে আরো হাসতে লাগল। আয়রা রেগে তাকাতেই হঠাৎ সে নিজের ঠোঁটে হাত রেখে চুপ করে গেল। চোখে এক ধরনের শিশুসুলভ ভান করে বলল, এই তো, আমি চুপ। বউ, রাগ করো না, তোমার হাসি দেখতে চাই। আয়রা তার এই নাটকে ভঙ্গি দেখে হেসে ফেলল। মাহির তৎক্ষণাৎ বলল, এই তো আমার বউ। তুমি হাসলে তো আমার দুনিয়া আলোকিত হয়ে যায়। আয়রা ভেংচি কেটে বলল, ঢং দেখে বাঁচি না, আপনি একটা দুষ্টু লোক। মাহির দুষ্টহাসি দিয়ে বলল, বউ এভাবে ভেংচি দিও না। আমি কিন্তি মরে যাব। আয়রা রাগী চোখে তাকালো। মাহির চোখ মেরে বলল, বউ, রাগে তো তোমাকে মানায় না। তুমি হাসলে তবেই না আমি বাঁচব। আয়রা হতাশ গলায় বলল, আমাকে সময় দিন। আপনাকে সহজে মেনে নিতে পারবো না। মাহির ঠাট্টা করে বলল, আর কত সময় দেব, বউ? 3 বছর কি কম সময়? নাকি তুমি আমাকে বাবা হতে দিতে চাচ্ছ না? আয়রা রেগে গিয়ে বলল, আবার মজা শুরু করেছেন। মাহির এবার মজা করা বন্ধ করে গম্ভীর মুখে বলল, ঠিক আছে, তোমার যত সময় দরকার, নিও। তবে একটা কথা মনে রেখো, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। কারণ তুমি আমার দুনিয়া। আয়রা তার কথা শুনে কিছু না বলে চোখ নামিয়ে নিল, আর মাহির গভীর ভালোবাসায় তাকে এক দৃষ্টিতে দেখতে লাগল। হঠাৎ মাহির দুষ্টহাসি দিয়ে বলল, বউ চলো আমরা বাচ্চা হওয়ার জন্য প্রস্তুতি নেই। আয়রা রাগে ফেটে পড়ে বলল, ছাড়ুন আমায়। কি বলছেন আপনি? মাহির তবুও আয়রাকে আরো কাছে টেনে নিল। তার চুলে মুখ গুজে ঘ্রাণ নিতে নিতে মাতাল কণ্ঠে বলল, তোমার এই চুলের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি বউ। তবে আমি এই গন্ধেই বেঁচে থাকতে চাই। তোমার থেকে দূরে থাকার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। আয়রা রাগে লজ্জায় ছটফট করতে করতে বলল, এভাবে কথা বলা বন্ধ করুন। নাটকবাজ লোক। মাহির মুচকি হেসে বলল, তাহলে কি করব বউ, তোমার থেকে দূরে সরে যাব? আয়রা বেখেয়ালি মনে বলল, হুম। মাহির আর কাছে টেনে বলল, বউ একটা কথা মনে রেখ, যতই তুমি আমাকে দূরে সরাবে, ততই আমি তোমার কাছে আসব। এত কাছে যে তুমি আমার অস্তিত্ব অনুভব করবে। কারণ তুমি আমার প্রাণ, আয়রা জান। আয়রা কান্নায় ভেঙে পড়ে বলল, আপনি কেন আমাকে ছেড়ে 3 বছর দূরে ছিলেন? কিভাবে পারলেন আমাকে এভাবে ফেলে যেতে? আয়রার কথাগুলো যেন মাহিরের হৃদয় তীরের মতো বিঁধল। সে হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে তার চোখ থেকে ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাহির কাপা কণ্ঠে বলল, আয়রা, বিশ্বাস করো, এই 3 বছর আমি প্রতিটা দিন, প্রতিটা রাত শুধু তোমার মুখটা দেখতে চেয়েছি। কিন্তু পরিস্থিতি, সবকিছু এমন ছিল যে আমার পক্ষে তোমার কাছে আসা সম্ভব ছিল না। আয়রা আরো জোরে কেঁদে বলল, আপনি জানেন না, আপনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি। প্রতিটা দিন আপনার অপেক্ষায় ছিলাম। কিন্তু আপনি ফিরলেন না। মাহির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আয়রাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ছেড়ে যাওয়া। আমাকে ক্ষমা করো, বউ। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আয়রা মাথা নিচু করে তার বুকে মাথা রাখল। দুজনের অশ্রু যেন তাদের দূরত্ব মুছে দিল। মাগরিবের আজান শুনে আয়রা ভ্রুকুচকে বলল, কি ব্যাপার? আপনার তো 7টায় মিটিং আছে, তাহলে এখনো কেন শুয়ে আছেন? ছাড়ুন আমায়। মাহির আয়রার কথা শুনে একটু চুপ করে রইল। তারপর একটু হাসি দিয়ে বলল, এত সুন্দর বউ রেখে মিটিংয়ে যেতে ইচ্ছা করছে না। চলো না আমরা প্রেম করি। পাঠক পাঠিকাগণ শুনুন, ভাবছিলাম গল্প রোজ 5টায় দিব, কিন্তু দুঃখের বিষয় আমার স্টুডেন্টের মা কালকে আসছে।
আজ থেকে তাকে পড়াতে হবে। তাই গল্প পাবেন রোজ সকাল 12টায়। তাই সময় করে তখন আসবেন। আয়রা একটু রেগে বলল, এই আর একবার যদি মজা করেন আমার থেকে খারাপ কেউ হবে না। মাহির তার চোখে একটু মিষ্টি হাসি নিয়ে বলল, আচ্ছা বউ খারাপ হলে কি করবে? তুমি তো আবার হাতে কামড় দেও। চাইলে এখন থেকে আমার ঠোঁটেও কামড় দিতে পার। আয়রা রেগে গিয়ে বলল, এই আপনি উঠবেন নাকি আমি? মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল, উঠছি তো কলিজা। এত রাগ কর কেন? আয়রা উঠে দাঁড়াল। মাহির গভীর দৃষ্টিতে আয়রার দিকে তাকালো। আয়রা একটি সাদা রঙের লম্বা কুর্তি পরেছে, যা মার্জিত এবং রুচিসম্মত। কুর্তির সামনে বোতামের সুন্দর ডিজাইন রয়েছে, যা পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চুলগুলো খোলা এবং সুন্দরভাবে গুছানো, যা তাকে স্নিগ্ধ এবং মোহনীয় দেখাচ্ছে। মাথায় ওড়না সাদা। আয়রার কানে ঝুলন্ত দুল রয়েছে, যা তার পুরো সাজসজ্জাকে আরও আকর্ষণীয় এবং পরিপূর্ণ করেছে। মাহির মাতাল চাহনি দিয়ে ধীরে ধীরে আয়রার দিকে এগিয়ে যেতে লাগল। আয়রা ভয় পেয়ে পেছাতে লাগল। এক পর্যায়ে আয়রার পিঠ দেয়ালের সাথে লেগে গেল। মাহির হাত দুটো দেয়ালে রাখল যাতে আয়রা পালাতে না পারে। তারপর মাহির যা করল, আয়রা চোখ কোটর থেকে বেরিয়ে আসল। মাহির মাতাল চাহনি দিয়ে ধীরে ধীরে আয়রার দিকে এগিয়ে যেতে লাগল। আয়রা ভয় পেয়ে পেছাতে লাগল। এক পর্যায়ে আয়রার পিঠ দেয়ালের সাথে লেগে গেল। মাহির হাত দুটো দেয়ালে রাখল যাতে আয়রা পালাতে না পারে। মাহির কোমরে জড়িয়ে ধরে কাছে টেনে কানে কানে ফিসফিস করে একদৃষ্টিতে তাকিয়ে বলল, বউ এত ভয় পাও কেন? আমি তো এখন পর্যন্ত কিছুই করলাম। তুমি যেভাবে ভয় পাচ্ছ মনে হচ্ছে যেন আমি তোমাকে আমার বাচ্চার মা বানিয়ে ফেলেছি। কিন্তু তুমি চাইলে। আয়রা মাহিরের মুখ চেপে ধরল, লজ্জামাখা গলায় বলল, চুপ। আপনি এত বেশি কথা বলেন কেন? মাহির আয়রার হাতে চুমু দিল। আয়রা হাত সরিয়ে নিতে চাইলে মাহির আয়রার হাতটা বুকে রেখে বলল, আমি তোমায় আকাশের সমান ভালোবাসি। যত গভীর, যত বিশাল, যত অসীম তারার মেলা। তোমার প্রতি আমার ভালোবাসা যেন সেই আকাশের মতো, যা কখনো শেষ হয় না, কখনো থামে না, চিরন্তন ও অবিনশ্বর। সমুদ্রের প্রতিটি ঢেউয়ের মতো আমি তোমাকে ভালোবাসি। যতবার ঢেউ আসে তীরে, ততবার আমার ভালোবাসা তাজা হয়ে ওঠে। তোমার জন্য আমার এই ভালোবাসা যেন সমুদ্রের সেই অজানা গভীরতা, যা কখনো দেখা যায় না, কিন্তু জানিয়ে দেয় তার অবিশ্বাস্য শক্তি। বলেই মাহির পকেট থেকে 2 ডজন হীরের চুড়ি বের করল। আয়রা অবাক হয়ে তাকিয়ে রইল। মাহির মুচকি হেসে আয়রার হাতে চুড়িগুলো পরিয়ে দিল। তোমাকে প্রথম উপহার হিসেবে দিলাম, যত্ন নিও প্রিয়। বলেই এক মুহূর্ত দেরি না করে আয়রার হাতে অনেকগুলো চুমু খেল। আয়রা যতবার হাত সরাতে চাইছে ঠিক ততবার মাহির আরও হাতে কিস করল হাতে। আয়রা লজ্জা চোখ বন্ধ করে ফেলল। মাহির হাসল। আয়রার চোখে চুমু দিয়ে বলল, এত লজ্জা পেলে হবে বউ? আয়রা কথা এড়ানোর জন্য বলল, আপনি কিভাবে জানলেন? আমার ডায়মন্ডের চিকন চুড়িগুলো অনেক পছন্দের। মাহির হেসে আয়রার হতো দুটো নিজের গলায় রাখল। আয়রা চমকে উঠে তাকালো। মাহির কোমর জড়িয়ে দরে কাছে টেনে কানের কাছে মুখ নিয়ে বলল, জানি কোন একভাবে তোমার সকল খবর কেউ একজন আমায় দিত রোজ। তোমার ইচ্ছার ব্যাপারে তোমার থেকেও ভালো জানি। বলেই আয়রার মুখের দিকে তাকিয়ে রইল। আয়রা মাথায় অনেক চিন্তা আসল। হঠাৎ তার মনে হলো, মাহির হয়তো দুষ্ট জিন। যদি তাই না হতো, এত রোমান্টিক কথা প্লাস আমার সম্পর্কে এত কিছু জানল কিভাবে? কই যখন প্রথম ভার্সিটিতে দেখা হয়েছে, তখন তো এমন করেনি। ও আল্লাহ, মোর এখন কি হইব? মোরে এখন মাইরা লাইফেনি? চিৎকার করতে হবে। আয়রা গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আব্বা ও চাচ্চু ও রাজ শয়তান আমায় বাঁচা। জিনে মোরে নিয়া গেল। এ ক্যাডা কোমনে আছো মোরে বাঁচা। মোর বেমালা ডরাইতে আছি। তোরা হগলডি তাড়াতাড়ি আই। বলেই আয়রার সে কি কান্না। মাহির ভ্রুকুচকে তাকিয়ে রইল। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আয়রার বরিশালের ভাষা শুনে হো হো করে হেসে দিল। আয়রার কেঁদেই যাচ্ছে। তার মনে হচ্ছে মাহির জিন আর তাকে তাদের দেশে নিয়ে যাবে। মাহির হাসতে হাসতে বলল, সিরিয়াসলি আয়রা জান, তুমি তো দেখছি খাস বরিশালের ভাষায় কথা বললে। আই লাইক ইট বউজান। আয়রা কাদো কাদো গলায় বলল, জিন ভাই, আমায় প্লিজ মারবেন না। আমি তো আপনার বোনের মতো তাই না? মাহির রেগে বলল, আয়রা তুমি কি পাগল হয়ে গেছো? এমন করছো কেন? আর তুমি কি জানো না ইসলামের স্বামীকে ভাই বলে ডাকা নবিসা অপছন্দ করতেন? আয়রা আরো জোরে কেঁদে কেঁদে ভাবল, মাহিরের ইসলামিক জ্ঞান তো কম ছিল। বিয়ের সময় মাহির তো অনেকটা পশ্চিমা সংস্কৃতির ছিল। তাহলে কিভাবে এতটা ধার্মিক হলো? তাহলে মাহির নিশ্চয়ই জিন। মাহির হাত ধরতে চাইলে আয়রার দূরে সরে গেল। মাহির রেগে বলল, কান্না অফ কর। মাথা গরম করো না। আমি চাই না তুমি আমার রাগটা দেখো। কারণ তুমি আমায় রাগ সহ্য করতে পারবে না, প্রিয়েশী। আমার ভয়ঙ্কর রাগ দেখলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমার শরীরে এক অদৃশ্য শীতলতা ছড়িয়ে পড়বে। এমন এক ভীতি, যা তোমাকে নিঃশব্দে স্তব্ধ করে দেবে।
মাহির কথা শেষ করে কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাই আমার রাগীয় আয়রা কান্না অফ কর। আয়রা ঠোঁট উল্টোয় বলল সত্যিই আপনি মানুষ তো? মাহির বলল হুম। আয়রা কান্নামাখা গলায় বলল আমার বিশ্বাস হচ্ছে না। মাহির রেগে তা কি করলে বিশ্বাস হবে? বাসরটা সেরে ফেলি তখন তো নিশ্চয়ই বিশ্বাস হবে। মানুষ নাকি? কাছে আসো যান। আয়রা ভয়ে ঢোক গিলল। মাহির আয়রার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আয়রার কপালে ঠোঁট শব্দ করে কিস করল। তারপর আর কাছে টেনে নিয়ে একের পর একে আয়রার কপালে চুমু দিল। আয়রার লজ্জামাখা গলায় বলল এই থামুন প্লিজ। মাহির হেয়ালি গলায় বলল থামবো তখনই যখন তুমি বিশ্বাস করবে আমি মানুষ। আয়রা এক প্রকার চিৎকার করে বলল আমি বিশ্বাস করেছি আপনি মানুষ। মাহির হেসে আয়রা কপাল থেকে ঠোঁট দুটো উঠাল। তখনই ফোন বেজে উঠল। মাহির ফোনটা কানে ধরল। জয় উত্তেজিত হয়ে বলল স্যার সর্বনাশ হয়ে গেছে। চৌধুরী রেগে বোম হয়ে আছে। মনে হচ্ছে যে কোন মুহূর্তেও ফাটবে। মাহির কপাল কুঁচকে বলল কেন? জয় মাথা চাপড়াতে চাপড়াতে বলল হায় কপাল আমার। স্যার আপনার মিটিং ছিল 7টায়। এখন তো অলরেডি 8:30 বাজে। আপনি তো আগে এতটা বেখেয়ালি ছিলেন না। মাহির হতাশ গলাশ বলল এখন কি হবে? জয় রেগে বলল আমি কি জানি। আর করুণ বউয়ের সাথে রোমাঞ্চ? মাহির রেগে বলল তুই তো দেখছি আমার জাতশত্রুর হয়ে যাচ্ছিস। জয় থতমত খেয়ে বলল স্যার তাড়াতাড়ি ল্যাপটপ অন করুন আর মিটিংয়ে জয়েন্ট হন। মাহির কল কেটে সোফায় বসে পড়ল। সে গম্ভীর মুখে ল্যাপটপ খুলল। মিটিংয়ে জয়েন্ট হতেই চৌধুরী দিল এক চিৎকার রেগে বলল ওই মাহির, তোমার বড় বড় কথা গেল কোথায়? কত মিটিংয়ে বলেছিলে তুমি নাকি কাজকে বড় করে দেখবে। এখন তো দেখছি বাংলাদেশে গিয়ে বউকে বড় করে দেখছো। মাহির হতাশ গলাশ বলল সরি আমি। কারণ সে জানে এই চৌধুরী কতটা ডেঞ্জারাস। আজকে হয়তো একে মানাতে 1 ঘন্টা লেগে যাবে। চৌধুরী রেগে বলল তোমার সরি দিয়ে আমি কি করব? হ্যাঁ মাথায় ঢালবো নাকি? যাও আজকে আর মিটিংই করব না। তুমি ফ্রি হয়ে জানিও তারপর করব। মাহির গম্ভীর গলায় বলল স্যার এমন করছেন কেন? আপনি বুঝি আপনার বউকে ভালোবাসেন না? চৌধুরী রেগে বলল এমন ভাব করছো মনে হচ্ছে তোমাদের নতুন বিয়ে। মাহির মজা করে বলল আপনিও তো বাঙালি আমার কষ্টটা একটু বুঝুন। আমি এই 3 বছরে বউয়ের কাছে একবারও আসেনি। বাসর তো দূরের কথা। চৌধুরী এবার একটু নরম হলো। সে বলল ওকে চল এবার মিটিং শুরু করি। আর আমি সরি এইভাবে ব্যবহার করার জন্য। মাহির হেসে বলল আমরাই তো ব্যাপার না। তারপর মাহির আইটি সাপোর্ট এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে বিস্তারিত কথা বলতে লাগল। আমাদের বর্তমান সিস্টেমে কিছু বড় পরিবর্তন দরকার। প্রথমে সিস্টেম অপটিমাইজেশন করতে হবে যাতে আমাদের সার্ভার দ্রুত কাজ করে এবং কোন সমস্যা ছাড়াই চলতে থাকে। তারপর সিকিউরিটি আপগ্রেডের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি সাইবার আক্রমণ থেকে বাঁচতে চাই তবে আমাদের এনক্রিপশন ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এছাড়া নেটওয়ার্ক মনিটরিংয়ের জন্য নতুন টুলস ব্যবহার করা উচিত যাতে সহজেই কোনো সমস্যার উৎস চিহ্নিত করা যায়। চৌধুরী মনোযোগ দিয়ে শুনল। মিটিং শেষ হলে বলল বুদ্ধিগুলো খারাপ না। অনেক বেস্ট তোমার প্ল্যানগুলো। কবে ফিরছো বাংলাদেশ থেকে? একেবারে 3 মাসের জন্য ছুটি না নিলেও পারতে। আমার তো তোমাকে ছাড়া এই যুক্তরাষ্ট্রের গুগল অফিসটা খালি খালি লাগে। মাহির হেসে বলল খুব তাড়াতাড়ি আসব। চৌধুরী বলল এখন রাখি, তোমার ম্যাম ফোন করছে। এখন বাসায় না গেলে হয়তো আমায় আজ সারারাত দাঁড় করিয়ে রাখবে। রাখি কেমন? টেক কেয়ার। মাহির মাথা নেড়ে ল্যাপটপটা বন্ধ করল। তারপর হাফ ছেড়ে বাচল, আয়রা 1 গ্লাস পানি নিয়ে আসো তো। আয়রা এনে দিল। মাহির এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করল। আয়রা ভ্রুকুচকে বলল এমন করছেন কেন? মাহির হতাশ গলায় বলল আরে কি বলবো তোমায় এই চৌধুরীর সাথে কেউ মিটিং করতে চায় না, গুগল অফিসের কেউ না। তার নাম শুনলেই পালাই। আমার সাথে ভালো সম্পর্ক। তার পিছনে কারণ আছে, তোমার শ্বশুরের বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে আমাদের বাড়ি সবসময় আসতো। এই চৌধুরীর সাথে আমাকেই সবসময় মিটিং করতে হয়। অফিসের সবাই আমায় ভয় পায়। আমি আসার আগেই নিজেদের কাজকর্ম ঠিক করে নেই। কিন্তু চৌধুরী আমাকে ভয় পাবার বদলে একগাদা রোজ কথা শোনায়। একে নিয়ে আমি মহাবিপদে আছি। আয়রা হাসতে হাসতে বলল একদম ঠিক হয়েছে। চৌধুরী আপনার জন্য ঠিক আছে। মাহির রেগে বলল তাই বুঝি। তারপর আয়রাকে টেনে কোলে বসাল। আয়রার কাঁধে থুতনি রেখে বলল ভালোবাসি আয়রা যান। আয়রা কেঁপে উঠল। কিছু বলতে পারল না। মাহির হেসে বলল চলো না আমরা ঢাকার শহরটা ঘুরতে যাই। আয়রা উৎসুক হয়ে বলল কোথায় যাব? মাহির চোখ টিপ মেরে বলল সারপ্রাইজ। তাড়াতাড়ি বোরকা পরো তো। আয়রা দৌড়ে গিয়ে বোরকা পরে আসল। মাহিরের হাত ধরে বলল চলুন দ্রুত। মাহির আয়রার হাতের দিকে তাকালো। আয়রা থতমত খেয়ে বলল আপনি দৌড়লে দোষ নেই। আমি দৌড়লেই যত দোষ, তাই না? মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল হিম কোন দোষ নেই।
আমি অনেক খুশি তুমি আমার সাথে আস্তে আস্তে ফ্রি হচ্ছ তাই। আয়রা লজ্জা পেল। মাহির আয়রার গাল টেনে বলল, ওলে ওলে আমার লজ্জাবতী বউটা, খালি লজ্জা পাই। তোমার লজ্জা বাসর রাতে দেখার আগেই মনে হয় শেষ হয়ে যাবে। আয়রা কথা ঘুরানোর জন্য বলল, চলুন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। মাহির হেসে বলল, ওকে চল বউ। আয়রা ও মাহির একতলার সিঁড়ি বেয়ে নিচে নামল। আয়রা দেখল গেটের সামনে রিকশা দাঁড়ানো। আয়রা মন খারাপ করে ভাবল, যদি রিকশায় ঢাকার শহর ঘোরা যেত কত মজা হতো। কিন্তু মাহির সারা জীবন যুক্তরাষ্ট্রে বড় হয়েছে, সে কি আর রিকশায় চড়বে? মাহির আয়রার দিকে তাকিয়েই তার ভাবনাগুলো বুজল। এক প্রকার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এই রিকশা তোমার জন্যই। আমি আজকের রাতের জন্য ভাড়া করছি। কি খুশি তো? আয়রা খুশি হয়ে মাহিরকে জড়িয়ে ধরল, বলল, খুব খুশি। মাহির আয়রার কানে কানে বলল, বউ এখানে অনেক মানুষ আছে তাই ছাড়। বেডরুমে গিয়ে জড়িয়ে ধরো, সাথে চাইলে চুইমু টুমু দিও, আমি কিছু মনে করব না। আয়রা লজ্জা ও রাগের সাথে ছেড়ে দিল। এই আপনার কি লজ্জা করে না এমন কথা বলতে? না করে না। তুমি যদি পাবলিক প্লেসে জড়িয়ে ধরতে পার, আর আমি রোমান্টিক কথা বললেই দোষ। এই চলু, তত দ্রুত, দেরি হয়ে যাচ্ছে। আয়রা এটা বলেই দ্রুত রিকশায় উঠল। মাহির পিছন পিছন হেঁটে উঠল। আয়রাকে নিজের বুকের মাঝে নিল। আয়রা উঠার জন্য ছটফট শুরু করল। মাহির ঠোঁট দুটো আয়রার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এভাবে ছটফট করো না। যেভাবে আছো সেভাবে থাক, আর ঢাকার শহরের চারপাশটা দেখ। আয়রা চিন্তিত হয়ে বলল, এই মানুষ দেখলে কি ভাববে? মাহির হেসে বলল, কিছু ভাববে না, তুমি এনজয় কর সময়টা। আয়রা মাহিরের বুকে শুয়েই চারপাশটা দেখতে শুরু করল। ঢাকার ব্যস্ত রাস্তায় মানুষের চলাচল, দোকানপাটের আলো, গাড়ির হর্ন, আর সেই সাথে শহরের খোলামেলা বাতাস তার মনে একটা শান্তি এনে দিল। সে শুধু মাহিরের বুকে মাথা রাখার অনুভূতি উপভোগ করছিল। মাহির হেসে বলল, কেমন লাগছে আমার সারপ্রাইজ বউ পাখি? আয়রা মাহিরের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো লাগছে। আপনি কিভাবে জানলেন আমার এইভাবে রাতে ঘুরতে ভালো লাগে? মাহির আর কাছে টেনে নিয়ে আয়রার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমি সব জানি বউ। আর আমি কিভাবে সব জানি সেটাও খুব তাড়াতাড়ি জানতে পারবে, ওয়েট কর। আয়রা হেসে বলল, করলাম ওয়েট। মাহির ঠোঁট চেপে হেসে বলল, এই তো আমার মিষ্টি বউটা সবকিছু বুঝে ফেলেছে। তারপর রিকশাটা নদীর পাড়ে এসে থামল। আয়রা ধীরে ধীরে মাথা তুলে চারপাশের দৃশ্য দেখতে শুরু করল। নদীটার শান্তিপূর্ণ ঢেউ, চারপাশে সাদা মেঘের ছায়া, সবকিছু যেন তাদের একান্ত সময়কে আরো বিশেষ করে তুলছিল। মাহির রিকশা থেকে নেমে আয়রার দিকে হাত বাড়িয়ে দিল। আয়রা হেসে নামল। নদীর ধারে হালকা ঠান্ডা হাওয়া ছিল, যা আয়রার নিকাব বারবার উড়িয়ে নিয়ে যাচ্ছিল। মাহির আয়রার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি জানো, এই নদীর পানি যেমন শান্ত, তেমনি আমাদের সম্পর্কও এমনি শান্ত। নদীর পানির মতো চিরকাল বয়ে যাবে, থামবে না। আয়রা মাহিরের দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর নদীর পানিতে তাকিয়ে বলল, তা দেখা যাবে কতটা বয়ে চলে। মাহির আয়রার হাত আরো শক্ত করে ধরল, তার চোখে এক ধরনের গভীর ভালোবাসা ছিল, যা আয়রার হৃদয় পর্যন্ত পৌঁছে গেল। মাহির হেসে বলল, কলিজা, আমি তোমার সাথে এই দুনিয়ায় থাকতে চাই না। আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই অনন্তকাল ধরে, যেখানে সারাক্ষণ তোমার সাথে প্রেম করব। আয়রা মাথা নিচু করে, মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করল। এই চুপ করুন, আমার লজ্জা লাগছে। মাহির তার চোখে দিকে তাকিয়ে হাসল এবং বলল, এত লজ্জা পেলে হবে না বউ। আমার সাথে ফ্রি হতে হবে, এই ধরো, যেমন আমি একটা চুমু দিলে তুমি দুইটা চুমু দিবে। আমি 1 ঘন্টা জড়িয়ে ধরলে তুমি 2 ঘন্টা জড়িয়ে ধরবে। জানো আমি কি চাই? তুমি রোজ গভীর রাতে তাহাজ্জুদের সময় আমার কপালে চুমু দিয়ে ঘুম ভাঙ্গাবে। আমি আদো আদো চোখ খুলব। তুমি চোখে বেশ কয়েকটা চুমু দিবে। তারপর তোমার কমলার মতো ঠোঁট দুটো আমার কানের কাছে নিয়ে বলবে, উঠো প্রিয়তম। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তো। তারপর আমি তোমায় আমার বুকের উপরে ফেলবো, তারপর অনেকগুলো চুমু দিব, যাকে বলে ডাবল ডাবল। জানো আর? আয়রা মাহির হাত দুটো শক্ত করে ধরে বলল, চুপ করুন না প্লিজ। আপনি এমন করবেন জানলে আসতাম না। এত লজ্জা দেন কেন? মাহির আয়রার হাত ধরে টেনে নিয়ে গিয়ে নদীর পাড়ে বসল। এক পর্যায়ে হেসে বলল, তোমার লজ্জা রাঙ্গা মুখ দেখতে অনেক ভালো লাগে। মন চাই সারাক্ষণ তোমার গাল দুটো ছুঁয়ে দিতে। আয়রার মাহিরের কাঁধে মাথা রাখল। মাহির আয়রাই ডান হাতটা টেনে অনেকগুলো চুমু দিল। তারপর মাহির আয়রার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়রা ওয়েজিত হয়ে বলল, আমি নদীর পানিতে পা ভেজাই। মাহির হেসে বলল, ওকে, ভিজাও। আয়রা নিজের পা নদীর পানিতে ভিজাল। জানেন, কখনো বাবা আমায় রিকশায় চড়তে দেয়নি, নদীর পানিতে পা ভেজাতে দেয়নি, রাস্তার পাশের খাবার খেতে দেয়নি। কেন জানেন? আমি জজের মেয়ে বলে। যদি মা বেঁচে থাকতো, নিশ্চয় আবদারগুলো পূরণ করত। মাহিরের মন খারাপ হয়ে গেল। কলিজা, আমি আছি তো নাকি? আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এখন বলো কি খাবে? আয়রা লাফিয়ে উঠে বলল, সত্যি?
মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল হুম। আয়রা কিছুক্ষণ দোকানপাটের দিকে তাকালো। তারপর হেসে বলল আমি ফুসকা খাবো প্লাস ঝালমুড়ি খাবো। মাহির শান্তভাবে বলল ওকে চলো। তারা দুজন দোকানে গেল। ফুসকাওয়ালা চোখ ঢোলে আবার তাকালো। বলল ক্যাডা আফনে? বিদেশি স্যার। আপনি তো একেবারে বিদেশি গো মতো দেখতে। আপনার দেশ কোথায়? মাহির ভ্রুকুচকে বলল আমার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। ফুসকাওয়ালা চিৎকার করে বলল ও আল্লাহ মোরে দোকানে বিদেশি সাহেব আইছে। মুই এখন খর্ম কি? তার চিৎকার শুনে মাহির থতমত খেয়ে গেল। আয়রার দিকে তাকালো। দেখল আয়রার নিকাবের উপর মুখে হাত দিয়ে হাসছে। মাহির রেগে বলল এই মজা নিচ্ছ নাকি? আয়রা হেসে বলল হুম জনাব। ফুসকাওয়ালা বলল কি নিবা কও তোমরা? মাহির বলল এক প্লেট ফুসকা দিন। ফুসকাওয়ালা বানিয়ে দিল। যখনই টাকা দিতে যাবে, ফুসকাওয়ালা কোনোভাবেই নিবে না। তার একটাই কথা এই প্রথম কোন বিদেশি সাহেব আসছে ফুসকা খেতে, সে টাকা কোনোভাবেই নিবে না। মাহির পড়ল মহা জ্বালায়। আপনি নিন টাকাটা, আমি খুশি হয়ে দিয়েছি। অনেক বুঝানোর পর ফুসকাওয়ালা টাকাটা নিল। ফুসকাওয়ালা হেসে লল 1000 টাহার নোট। দাঁড়ান মুই ভাঙতি আনতে আছি। মাহির হেসে বলল লাগবে না, আপনি রেখে দিন। তারপর দ্রুত আয়রার হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে গিয়ে বসাল। মুখটা গম্ভীর করে রাখল। আয়রা হাসল। রাগ করেছেন বুঝি? মাহির মুখ ভার করে চুপ করে রইল। আয়রা হেসে বলল সরি, আর কখনো হাসব না। তারপর 30-40 বার সরি বলল। মাহির বলল সরি গ্রহণ করতে পারি একটা শর্তে? আয়রা সন্দিহান চোখ বলল কি শর্ত? মাহির দুষ্টহাসি দিয়ে বলল আমায় রোজ একটা করে চুমু দিতে হবে। আয়রা রেগে বলল এ হাসছে। ওনারে নাকি আমি চুমু দিব? আমার এত ঠেকা পড়ে নাই। লাগবে না আপনার সরি গ্রহণ করা। মাহির বলল ওকে। আমিও চুপ করে রইলাম। আয়রা কাদো কাদো গলায় বলল এমন করছেন কেন? মাহির বলল তাহলে মেনে নেও। আয়রা বলল ওকে আমি রাজি। মাহির হেসে আয়রার কপালে চুমু দিয়ে বলল দেও ফুসকার প্লেটটা খাইয়ে দেয়। আয়রা দিল। মাহির খাওয়াতে শুরু করল। হঠাৎ পিছন থেকে একজন ডাক দিল। আয়রা ও মাহির চমকে উঠল। জয় বলল স্যার এই ধরুন আপনার কৃষ্ণচূড়া ফুল। অনেক কষ্টে আনছি। একজন লোকের দৌড়ানিও খাইছি। মাহির গলা উঁচু করে বলল এই না হলে আমার অ্যাসিস্ট্যান্ট। এবার যা আমার বউয়ের সাথে রোমাঞ্চ করতে দে। জয় থতমত খেয়ে চলে গেল। মাহির ফুলগুলো হাতে নিয়ে আয়রার দিকে বাড়িয়ে দিল। আয়রা খুশি মনে হাতে নিল। ফুলগুলো ছুঁয়ে দেখল। আয়রার অতীতের কথা মনে পড়ল। একদিন আয়রা রাস্তার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ দেখে বলল বাবা আমার ফুল লাগবে। আয়রার বাবা রেগে বলল তুমি জজের মেয়ে হয়ে এইসব রাস্তার পাশের ফুল হাতে নিবে? আয়রা অতীতের কথা ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। মাহির চিন্তত গলায় বলল কি হয়েছে আয়রা যান? আয়রা তাকিয়ে বলল কিছু না, আমি আপনার বুকে মাথা রাখব। মাহির হেসে বলল ওকে। আয়রা মাথা রাখল, তারপর আকাশটা দেখতে লাগল। নদীর পানির শব্দ হচ্ছে। আয়রাই মন খুশিতে নেচে উঠল। হঠাৎ মাহির একটা চর মারল। চরের শব্দে আয়রা কেঁপে উঠল। অবাক নয়নে মাহিরের দিকে তাকালো। মাহিরের মুখ রাগে লাল হয়ে গেছে। চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। গাড়ি আস্তে আস্তে বরিশালের পথে ঢুকল। চারপাশের নীরব রাস্তায় রাতের আবহাওয়া যেন আরো গম্ভীর হয়ে উঠেছে। আয়রা জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু চোখের ক্লান্তি তাকে শান্তি খুঁজে নিতে বাধ্য করল। আয়রা নরম গলায় বলল রাজ, আমার খুব ঘুম পাচ্ছে। রাজ এক চোখ রাস্তায় রেখে হাসিমুখে বলল ওকে আয়রা, তুমি ঘুমাও, আমি তো আছি, চিন্তা করো না। আয়রা জানালার পাশেই মাথা হেলিয়ে চোখ বন্ধ করল। গাড়ির মৃদু দুলুনি আর রাস্তায় বাতাসের শব্দ তাকে গভীর ঘুমে নিয়ে গেল। রাজ গাড়ি চালাতে চালাতে এক ঝলক বনের দিকে তাকালো। তার মুখে এক শান্তির ছাপ দেখে রাজ একটু হেসে বলল তোর শান্তিটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তোকে সবসময় ভালো রাখুক। গাড়ি এগিয়ে চলল বরিশালের পথে। গাড়ি আস্তে আস্তে এসে থামল জমিদার বাড়ির সামনে। বিশাল লোহার গেটের ওপারে সাদা রঙের পুরনো স্থাপত্য, যা তার গৌরবময় অতীতের সাক্ষ্য দেয়। এটি একসময় আয়রার দাদার জমিদার বাড়ি ছিল, যা এই পরিবারের ঐতিহ্যের মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়ে আছে। রাজ গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো। গেটের ভেতরে পুরনো আমগাছের সারি আর উঠোন জুড়ে ছড়িয়ে থাকা শ্যাওলা ধরা পথ যেন জমিদারি কালের গল্প বলছে। রাজ পেছনের দরজা খুলে বলল আয়রা ওঠ, আমরা এসে গেছি। আয়রা ঘুম জড়ানো চোখে ধীরে গাড়ি থেকে নামল। বিশাল বাড়ির দিকে তাকিয়ে তার মনে পুরনো স্মৃতির ঢেউ খেলল। একসময় এখানেই সে তার ছোটবেলার অনেক সময় কাটিয়েছে। আয়রা ম্লান হাসি দিয়ে বলল রাজ, সবকিছু এখনো একই রকম আছে। রাজ হেসে বলল হ্যাঁ, সময় বদলালেও কিছু কিছু জিনিস ঠিক একই থাকে। চল, ভেতরে যাই। তারা গেট খুলে ভেতরে ঢুকল। জমিদার বাড়ির আভিজাত্য এখনো প্রতিটি কোণায় টিকে আছে। আয়রা দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই তার বাবা রাগী কণ্ঠে বললেন দাঁড়াও আয়রা, তুমি তোমার স্বামীর অনুমতি না নিয়ে আমার বাড়িতে এসেছো কেন?
আয়রা থমকে দাঁড়িয়ে বাবার দিকে ফিরে তাকালো। চোখে কষ্ট আর অভিমানের ছাপ স্পষ্ট। শান্ত গলায় বলল, কি অনুমতি নেব, বাবা? যে মানুষটা আমাকে রেখে 3 বছর আগে পালিয়েছিল, তার কাছ থেকে অনুমতি নেব? তার বাবার মুখ কঠিন হয়ে উঠল। রাগ চেপে বললেন, মানুষের চোখের দেখা সবসময় সত্যি হয় না, আয়রা। তুমি যা দেখেছ, তা হয়তো পুরোটা সত্য নয়। আয়রার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে বলল, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না, বাবা। আমাকে একটু শান্তিতে থাকতে দিন। তার বাবা তার পেছনে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু আয়রা ততক্ষণে নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছিল। বাবার মুখে বলা কথাগুলো যেন তার মনে কাটার মতো বিঁধতে থাকল। আয়রার বাবা রাগে ফেটে পড়ে বলল, রাজ, তুমি আমার কথা না শুনে আয়রাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছ? তুমি কি চাও না তোমার বোন সুখী থাকুক? আমি তোমাকে বারবার বলেছি, আয়রার জিদকে প্রশ্রয় তুমি দিবে না, কিন্তু তুমি আমার কথা শুনছই না। রাজ তার চাচ্চুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আয়রা আমার দুধ বোন, তাকে কষ্ট পেতে দেখলে সবার আগে আমি কষ্ট পাই। আমি কখনো চাইব না আমার বোন কোন চরিত্রহীনের সাথে সংসার করুক। আমি চাই। আয়রা বাবা কথা কেটে চিৎকার করে বলল, আমাকে মাহিরের বিষয়ে কিছু বলার দরকার নেই। আমি জানি মাহির কেমন। আমি চাই কালকেই তুমি ও আয়রা ঢাকার উদ্দেশ্য রওনা হও। রাজ ধৈর্য ধরে জবাব দিল, আমি কখনো চাইনি মাহির ভাইয়ের সাথে আয়রার বিয়ে হোক। কলি আপু পালিয়ে যাওয়ার পর আপনি জোর করে কেন বিয়ে দিলেন? আমি তো আগে থেকেই তাকে পছন্দ করতাম না। আমি মাহির ভাইয়ের মতো চরিত্রহীন লোকের হাতে আমার বোনকে তুলে দিব না। সে তো কখনো সুখ দিতে পারবে না আয়রাকে। আয়রার বাবা ঠাস করে একটা চড় মেরে বললেন, তুমি আমার মুখের উপর কথা বলছো, রাজ? আমি ভাবতেই পারছি না, এতটা অধঃপতন তোমার হয়েছে। আজকেই তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। রাজ অবাক নয়নে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল, এই বাড়ি আমার দাদার। আমি এই বাড়ি থেকে কোনোভাবেই যাব না। আপনি যেমন এই বাড়ির ছেলে, তেমন আমিও এই বাড়ির ছেলে। তারপর আর এক মুহূর্তও কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। রাজের কথাগুলো শুনে আয়রা বাবা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে জানত রাজ আয়রাকে নিয়ে সত্যিই চিন্তিত। কিন্তু তার নিজের মনের অশান্তি রাজের কথার চেয়েও বড় হয়ে উঠল। আয়রা রুমে বসে অনেকক্ষণ চুপচাপ ভাবছিল। তার মনে একটুও শান্তি ছিল না। মাহিরের রোমান্টিক কথাগুলো বারবার তার মনে ঘুরপাক খাচ্ছিল। গত 3 বছরে যা ঘটেছে, বর্তমানে যা ঘটল, তা সে এত সহজে ভুলতে পারবে না। মাহিরের প্রতি তার অনুভূতিগুলো নেশার মতো মারাত্মক। যদিও আয়রা নিজেকে 3 বছর ধরে বহুবার বুঝিয়েছিল, এগুলো শুধুই অতীত। কিন্তু এই মুহূর্তে সে এসব অনুভূতিকে এড়িয়ে যেতে পারছিল না। মাহিরের চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আয়রা ঠিক করল, ছাদে যাবে, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবে। এই ভাবনায় আয়রা উঠে দাঁড়ালো এবং ছাদের দিকে যেতে লাগল। রাজ ফ্রেশ হয়ে এসে আয়রার রুমে গিয়ে দেখল, আয়রা রুমে নেই। ঘরের প্রতিটি কোণায় চোখ বুলিয়ে তারপর রান্নাঘরে চলে গেল। তার মনে হচ্ছিল, হয়তো আয়রা কিছু সময় একা থাকতে চায়। রান্নাঘর থেকে এক কাপ কফি বানিয়ে সে ছাদের দিকে হেঁটে চলল, মনে মনে ভাবছিল, হয়তো সেখানে গিয়ে আয়রাকে খুঁজে পাবে। রাত গভীর, আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে, চারপাশ নিস্তব্ধ। আয়রা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে, মুখ চেপে ধরে কাঁদছে। তার কান্নার শব্দ যেন রাতের নির্জনতায় মিশে গেছে। হঠাৎ পেছনে থেকে রাজ এসে ধীরে ধীরে এক কাপ ধোয়া ওঠা কফি এগিয়ে দিল। আয়রা কাপটা হাতে নিল, কিন্তু তার দৃষ্টি আকাশে স্থির। গভীর এক দৃষ্টিতে তার চোখে যেন হাজার প্রশ্ন। ধীরে ধীরে কফিতে চুমুক দিতে দিতে সে বলল, দুনিয়ার সামনে আমরা সবাই কত সুখী। মুখে হাসি, কথায় আনন্দ, চারপাশে জীবনের সাজানো গল্প। কিন্তু নিজের সঙ্গে একান্তে থাকলে কি আমরা সত্যিই সুখী? গভীর রাতে নিজের মনে প্রশ্ন করলে কি জবাব মেলে? আমরা সবাই হয়তো এক একটা চরিত্র, যে নিজের জীবনের মঞ্চে অভিনয় করে চলেছি। কেউ সুখী থাকার অভিনয় করছি, কেউ আবার মানিয়ে নেওয়ার। কিন্তু সেই অভিনয়ের আড়ালে লুকিয়ে থাকে একাকিত্ব, অব্যক্ত কষ্ট আর অনেক না পাওয়া। বাইরে থেকে দেখে মনে হয়, সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো আমরা কেউই পুরোপুরি ঠিক নেই। সত্যিকারের সুখ কি? সেটা কি অন্যের কাছে দেখানো হাসি? নাকি নিজের মনের গভীর শান্তি? অনেক সময় আমরা এমন এক জীবন বেছে নেই, যেখানে সুখী থাকার অভিনয় নিজেদের ক্লান্ত করে তুলি। হয়তো পরিস্থিতি মানিয়ে নেওয়ার নাম দিয়েই এটাকে সুখ ভাবতে শিখি। আসলে আমরা সবাই হয়তো কোনো না কোনো ভাবে সুখ খুঁজছি। কিন্তু সেই সুখ কি সত্যিই পাই? নাকি নিজেরাই তাকে হারিয়ে ফেলি অভিনয়ের ভিড়ে? রাজ হাত দিয়ে আয়রার চোখের পানি মুছে দিয়ে বলল, শোন ছোট পরী। দাড়ি, কাউকে ভালোবাসা মানে তাকে নিজের কাছে বেঁধে রাখা নয়, বরং তাকে মুক্তি দেওয়া। ভালোবাসা তো পাখির মতো, যদি তুমি সত্যিকারের ভালোবাসো, তবে তাকে উড়তে দাও।
তার ইচ্ছার ডানায় ভর করে সে যদি ফিরে আসে, তখনই তুমি বুঝবে, সে তোমার ছিল এবং চিরকাল তোমারই থাকবে। তাকে যতই তুমি মুক্ত করো না কেন, তার অন্তরের ভালোবাসা যদি তোমার প্রতি সত্য হয়, তবে পৃথিবীর যেকোনো কোণ থেকে সে তোমার কাছে ফিরে আসবে। কারণ ভালোবাসার টান এমন এক শক্তি, যা কোনো দূরত্ব বা বাধা মানে না। সত্যিকারের ভালোবাসা কখনোই দমিয়ে রাখা যায় না, এটি নিজেই তার পথ খুঁজে নেয়। আসল শান্তি তখনই পাওয়া যায়, যখন ভালোবাসার মানুষটিকে মুক্ত করে নিজের ভালোবাসার পরীক্ষাটা সময়ের ওপর ছেড়ে দেওয়া হয়। তাকে বাধার চেষ্টা না করে, তার ইচ্ছাকে সম্মান করলে বোঝা যায়, ভালোবাসা কতটা গভীর। যে ভালোবাসায় অধিকার নেই, শর্ত নেই, শুধু আছে বিশ্বাস আর স্বাধীনতা, সেটাই সবচেয়ে পবিত্র। আর যদি সে ফিরে আসে, তাহলে যেন, সে শুধু তোমার জন্যই তৈরি, আর যদি না আসে, তাহলে বুঝবে, সে কোনো দিনই তোমার ছিল না। ভালোবাসার সৌন্দর্য তো এখানেই, এটা কখনো বাধ্য করা নয়, বরং আত্মার সত্যিকারের সংযোগ। আয়রা হঠাৎ করেই বমি করে দিল রাজের গায়ে। রাজ মুহূর্তের মধ্যেই অস্থির হয়ে গেল। তার চোখে আতঙ্ক, বিস্ময়, আর তীব্র অস্বস্তি ছিল। সে দ্রুত নিজের শার্টটা সামলাতে চেষ্টা করছিল, আর আয়রাকে শক্ত করে ধরে বলল, আয়রা, তুই ঠিক আছিস? আয়রা অবাক চোখে রাজের দিকে তাকালো, তার মুখের এক্সপ্রেশন কিছুটা ফাঁকা ছিল। এক মুহূর্তের জন্য কিছুই বলতে পারছিল না। রাজ তখনই বুঝতে পারল, আয়রা খুব ভেঙে পড়েছে। সে নিজের হাতটা আয়রার মাথায় রেখে বলল, তুই এত ভাবছিস কেন? আমি আছি তো নাকি? রাজ দ্রুত আয়রাকে কোলে তুলে নিল এবং তাকে রুমে এনে ওয়াশরুমে নিয়ে গেল। সাবধানে তার মুখ ধুয়ে দিল, তারপর ঠান্ডা পানি দিয়ে মাথায় দিচ্ছিল যেন তার মাথা ঠান্ডা হয়ে যায়। আয়রা কোনো কিছু বলল না, কেবল মাথা নিচু করে রইল, তার চোখে ক্লান্তি এবং দুঃখের ছায়া ছিল। রাজ আয়রাকে ধীরে বিছানায় শুইয়ে দিল। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল যেন তাকে শান্তি দিতে পারে। তুই ঘুমা, আয়রা, ঘুমালেই সব কষ্ট শেষ হবে, বলে সে আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। রাজের মন ভারাক্রান্ত হয়ে গেল। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। তার মনে হচ্ছিল, তার বোনের এই অবস্থা একটা বিশাল ভুলের ফল। আয়রার এই অবস্থার জন্য মাহির ভাই দায়ী। যদি মাহির ভাই তার দায়িত্ব পালন করত, যদি আয়রাকে ভালোবাসত, আয়রাকে 3 বছর আগে একা না রেখে পালাত, তাহলে আজ এই কষ্টের দিন আয়রার জীবনে আসত না। আয়রা ঘুমিয়ে পড়ল, তার শরীর ক্লান্ত ছিল আর মনের অবস্থা ছিল ভারাক্রান্ত। রাজ কিছু সময় তাকিয়ে রইল তার বোনের মুখের দিকে, তার শান্ত শ্বাসপ্রশ্বাস শুনতে পেল। কিছুটা নিশ্চিন্ত হয়ে রাজ মনে মনে ভাবল, আয়রা এখন শান্তিতে ঘুমাচ্ছে, আমি বরং এখন যাই। এরপর ধীরে ধীরে রুম থেকে বের হয়ে দরজা টেনে বন্ধ করল। রাজ জানত, আয়রা যতটুকু কষ্ট পেয়েছে, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। তবে সে তার পাশে থাকবে, যতদিন দরকার। অন্যদিকে মাহির রুমের ভিতর পায়চারি করছে। তার কিছুই ভালো লাগছিল না। আয়রার কথা মনে পড়ছিল। 3 বছর পর ফিরে এসেও সম্পর্ক ঠিক করতে পারল না। হঠাৎ ফোন বেজে উঠল। মাহিরের মা বললেন, তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো। সোনিয়ার অবস্থা খুব খারাপ, সে শুধু তোমাকে খুঁজছে। তুমি না আসলে অপারেশন থিয়েটারে ঢুকবে না। প্লিজ, আমার বোনের মেয়ের জীবন বাঁচাও। মাহির রেগে বলল, মা, তুমি আমাকে একজন পরনারীর কাছে যেতে বলছো? মাহিরের মা উত্তেজিত হয়ে বললেন, চুপ কর মাহির। তুমি এত হুজুর হয়ে গেলি কবে থেকে? তুমি আগে কেন বললে না? সোনিয়া তোমাকে পছন্দ করে। আমি যদি আগে জানতাম, তাহলে কখনোই আয়রার সাথে বিয়ে দিতাম না। মাহির বলল, আমি আসতে পারবো না, মা। তারপর মাহিরের মা ব্ল্যাকমেইল করল। মাহির তাই দ্রুত হাসপাতালে গেল। হাসপাতালের করিডোরে উত্তেজনার পরিবেশ। চারদিকে ছুটোছুটি, নার্স আর ডাক্তাররা ব্যস্ত। মাহির দ্রুত পা চালিয়ে সোনিয়ার কেবিনে ঢুকল। ঢুকেই সে দেখতে পেল সোনিয়া বিছানায় বসে অস্থির হয়ে কাঁদছে, হাতে বেন্ডিস, হয়তো হাত কেটেছিল। সোনিয়া চিৎকার করছে, মাহির, মাহির, তুমি কেন আসছো না? তুমি কি আমাকে ভুলে গেছো? মাহির ঢুকতেই সোনিয়া উঠে দাঁড়ালো, তার দিকে ছুটে এসে শক্ত করে জড়িয়ে ধরল। চোখের পানিতে তার শার্ট ভিজে গেল। মাহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সোনিয়া কাঁদতে কাঁদতে বলল, মাহির, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচব না। হঠাৎ সোনিয়া মাথা উঁচু করে মাহিরের কপালে চুমু খেল। সেই মুহূর্তে করিডোরের এক কোণ থেকে ক্লিক, একজন ক্যামেরাম্যান তাদের ছবি তুলে ফেলল। মাহির এক ঝটকায় সোনিয়াকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, তুমি কি করছো? এটা কি ধরনের অসভ্যতা? আমি বিবাহিত। আমি শুধু আয়রাকে ভালোবাসি। তুমি কেন এমন করছো, সোনিয়া? সোনিয়া হতভম্ব হয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল, তারপর আচমকাই অজ্ঞান হয়ে পড়ে যাওয়া ধরলে মাহির কোমর জড়িয়ে ধরল। নার্সরা ছুটে এসে তাকে স্ট্রেচারে তুলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল। মাহিরের মা দৌড়ে এসে কান্নাজৃত গলায় বললেন, তুই কি করলি মাহির? মাহির উত্তেজিত গলায় বলল, মা, আমি কি করব?
তুমি বলো, কেন তোমার বোনের মেয়ে এমন অসভ্যতা করলো? কেন সে আমার কপালে চুমু দিল? আমি তো ওকে কখনো সেইভাবে দেখিনি। মাহিরের মা কঠিন গলায় বললেন, সোনিয়া অসুস্থ। সে তোমাকে ভালোবাসে বলেই এমন করছে। তুমি যদি একটু তার সঙ্গে সময় কাটাও, তাহলে ও ভালো হয়ে যাবে। মাহির চিৎকার করে বলল, আমি বিবাহিত, মা। এসব নাটক করে আমার আর আয়রার সম্পর্ক নষ্ট করতে দিও না। করিডোরের বাতাস ভারী হয়ে উঠল। মাহিরের চোখে ক্রোধ আর হতাশা। তার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, কেন এই সমস্যা থেকে সে মুক্তি পাচ্ছে না। রাজ নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে শার্ট চেঞ্জ করার জন্য হাত বাড়াতেই পেছনে থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, আসবো, ভাইয়া। রাজ ভ্রু কুঁচকে পেছনে ঘুরে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে তার ফুফাতো বোন রুহি। বিরক্তি আর অবাক হয়ে রাজ বলল, তুই এখানে কেন এত রাতে? রুহি মাথা নিচু করে বলল, আসলে ভাইয়া, তোমার জন্য কফি নিয়ে এসেছি। রাজ রেগে গলা চড়াল, তোকে আমি কফি আনতে বলেছিলাম? রাতের এই সময় তুই আমার রুমে কেন এসেছিস? রুহি তার কাপা কাপা গলায় বলল, না, ভাইয়া। আসলে। রাজ ধমক দিয়ে বলল, তোর কাপাকাপির নাটক করার দরকার নেই। রুম থেকে বের হয়ে যা এখনই। রুহি ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলল, না, আমি বের হব না। আপনার জন্য একটা চিঠি নিয়ে এসেছি। এটা খুব জরুরি। রাজ চমকে গিয়ে রুহির হাতে ধরা চিঠির দিকে তাকালো। চোখে কৌতূহল আর বিরক্তি মিশ্রিত। সে কঠিন স্বরে বলল, কিসের চিঠি? রুহি একটু ইতস্তত করে বলল, একটু পরে দেখলেই বুঝতে পারবেন, ভাইয়া। এটা খুব জরুরি। রাজ রাগ সামলে বলল, এই সময় এমন নাটক করতে আসার মানে কি? চিঠি দিয়ে তুই যা এখান থেকে। রুহি চিঠিটা টেবিলে রেখে বলল, আপনি নিজেই পড়ে নেবেন। রাজ ধমকের সুরে বলল, তুই যা বললাম, তা কর। বের হয়ে যা এখনই। রুহি কাদো কাদো চোখে দরজার দিকে হাঁটতে শুরু করল। কিন্তু যাওয়ার আগে বলে গেল, ভাইয়া, আমি জানি আপনি আমাকে ভুল বুঝবেন। কিন্তু চিঠিটা পড়লে সব পরিষ্কার হবে। আশা করি, আমাকে আর এভাবে অপমান করবেন না। রুহি চলে যেতেই রাজ বিরক্ত মুখে চিঠিটার দিকে তাকালো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে অবশেষে চিঠিটা খুলল। তার ভেতর থেকে বের হলো কয়েকটা হাতের লেখা পাতার টুকরো। প্রথম লাইনেই লেখা, ভাইয়া, জানি আপনি আমাকে এইভাবে কখনো ভাবেননি। কিন্তু আমি অনেক দিন ধরেই আপনার প্রতি দুর্বল হয়ে আছি। রাজের কপাল কুঁচকে গেল। সে অবিশ্বাস নিয়ে পড়তে লাগল। আপনার প্রতিটি কাজ, আপনার রাগ, আপনার হাসি, সবকিছু আমাকে প্রতিদিন আপনার প্রতি আরো দুর্বল করে তুলেছে। আমি জানি, এটা অন্যায়। আমি জানি, আপনি আমাকে ছোট বোনের মতোই দেখেন। কিন্তু এই অনুভূতি আমি আর লুকিয়ে রাখতে পারছি না। রাজ চিঠি নামিয়ে গভীরভাবে শ্বাস নিল। তার মনে দোলাচল তৈরি হলো, রাগ, বিস্ময়, আর কিছুটা কৌতূহল। চিঠির শেষে লেখা, আপনার যদি আমার কথা একটুও খারাপ লাগে, তবে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু জানবেন, এই ভালোবাসা কখনো আপনার জীবনে ঝামেলা সৃষ্টি করতে চাইবে না। আমি শুধু একবার চেয়েছিলাম আমার মনের কথা আপনাকে জানাতে। রাজ রাগে চিঠিটা টেবিলে ছুঁড়ে ফেলল। মুখে ফিসফিস করে বলল, পিচ্ছি একটা মেয়ে, সে কি না আমায় প্রেমপত্র দিল। এই দিনও দেখতে হলো আমার। আজকে রুহিকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে দরজার দিকে এগিয়ে গেল রুহির সঙ্গে বিষয়টা পরিষ্কারভাবে মীমাংসা করার জন্য। রুহি ও রাজের চরিত্র কেমন লাগলো? কমেন্ট জানাবেন। সকালটা ছিল মেঘলা। আয়রার ঘুম গভীর হলেও হঠাৎ ফোনের জোরালো রিংটোনে চমকে উঠে গেল। মাথার নিচ থেকে বালিশ সরিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা অপরিচিত নম্বর ভেসে উঠছিল। প্রথমে কল কেটে দেওয়ার কথা ভাবল, কিন্তু কেন যেন মনের ভেতরে এক অজানা আশঙ্কা কাজ করছিল। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এল। তোমার হোয়াটসঅ্যাপ চেক করো। আয়রা ঘাবড়ে গেল। কণ্ঠটা অচেনা হলেও শব্দের ভেতরে একটা রহস্যময় ভাব ছিল। আয়রা ক্লান্ত গলায় বলল, কে আপনি? এভাবে ফোন করে বিরক্ত করছেন কেন? অপরিচিত লোক ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি কে সেটা জানা জরুরি না, তোমার জন্য একটি সত্যি অপেক্ষা করছে। হোয়াটসঅ্যাপে ভিডিও দেখলেই বুঝবে। কল কেটে গেল। আয়রার ঘুম পুরোপুরি ভেঙে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মনের ভেতরে অজানা আশঙ্কা কাজ করতে শুরু করল। ধীরে ধীরে ফোনটা আনলক করে হোয়াটসঅ্যাপ খুলল। নতুন একটা মেসেজ এসেছে। ওপেন করতেই একটা ভিডিও ক্লিপ আর তার নিচে ছোট্ট ক্যাপশন লেখা, তোমার জীবন বদলে দেবে এই সত্য। কৌতূহল নিয়ে ভিডিওটা চালালো আয়রা। আর মুহূর্তের মধ্যে তার পুরো শরীর জমে গেল। অপরিচিত লোক ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি কি সেটা জানা জরুরি না, তোমার জন্য একটি সত্যি অপেক্ষা করছে। হোয়াটসঅ্যাপে ভিডিও দেখলেই বুঝবে। কল কেটে গেল। আয়রার ঘুম পুরোপুরি ভেঙে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মনের ভেতরে অজানা আশঙ্কা কাজ করতে শুরু করল। ধীরে ধীরে ফোনটা আনলক করে হোয়াটসঅ্যাপ খুলল।
নতুন একটা মেসেজ এসেছে। ওপেন করতেই একটা ভিডিও ক্লিপ আর তার নিচে ছোট্ট ক্যাপশন লেখা, তোমার জীবন বদলে দেবে এই সত্য। কৌতূহল নিয়ে ভিডিওটা চালালো আয়রা। আর মুহূর্তের মধ্যে তার পুরো শরীর জমে গেল। হাত কাঁপতে শুরু করলো আয়রার। কৌতূহল আর ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে ক্লিপটা চালালো। ভিডিওতে দেখা গেল মাহির একটা হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। হঠাৎ সোনিয়া এসে তার কপালে চুমু খাচ্ছে, আর আশেপাশে কয়েকজন এই দৃশ্য দেখছে। আয়রার চোখ বড় হয়ে গেল। তার শ্বাস যেন আটকে আসছিল। ভিডিওর নিচে আরও একটা লাইন লেখা ছিল, তোমার স্বামী কি তোমার জন্য যোগ্য, নাকি এই সম্পর্ক শুধু প্রতারণা? ফোনটা তার হাত থেকে পড়ে গেল। হৃদয়টা যেন এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মাহির, তুমি কি করলে? এটার মানে কি? আয়রার চোখ দিয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ল। তখনই যারা ফোন করল। আয়রা ফোনটা ধরল। যারা বলল, ভাবি তুমি ভাইয়ার সাথে এমন না করলেও পারতে। আয়রা কেঁদে দিল। বলল, তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি দেখ। যারা ভিডিওটা দেখল, যারা দ্রুত ফোন করল আয়রাকে। ভাবি, এটা সোনিয়া জড়িয়ে ধরেছে। ভাইয়া ধরেনি। আমার ভাইয়া চরিত্রহীন না। আয়রা কান্নামাখা গলায় বলল, তাহলে মাহির কেন রাতে আসল না? সকাল হয়ে গেল এখনো কেন আসল না? যারা বলল, ভাইয়া একটা মিটিংয়ে গেছে বাবার অফিসের। আয়রা বলল, ওহ। যারা বলল, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে তাই তুমি ভালোবাসার চেষ্টা কর। আয়রা বলল, হুম। তারপর ফ্রেশ হয়ে নিচে নামলো। দেখল বাড়িতে অনেক মেহমান। আয়রা রাজের মাকে বলল, এত মেহমান কেন মামুনি? রাজের মা বলল, আরে রুষার স্বামী আসছে তাই মেহমান সবাই আসছে। বিয়ের পর তো আসনি এখনো। হঠাৎ সকল কাজিনরা এসে বলল, চল আমরা বিকালে বাসর ঘর সাজাই। আয়রা বলল, ওকে। একটা মজার বিষয়, আয়রার কাজিনদের ভিতর রাজ একাই ছেলে আর সবাই মেয়ে। কিছুক্ষণ সবাই গল্প করল। দুপুরে খাবার খাওয়ার পর আয়রা বলল, আমি ঘুমাতে গেলাম। তোরা বাসর ঘর সাজাতে ডাকিস। আয়রা গিয়ে ঘুমিয়ে পড়ল। আয়রা এশার সময় ঘুম থেকে উঠে এশার নামাজ পড়ে বের হলো। মন মেজাজ কিছু ভালো লাগছিল না তার। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসল। আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছল। তারপর ভাবল একটু সাজা যাক। তাই ঠোঁট লাল লিপস্টিক ও গাঢ় লাল রঙের জামা পরল। কানে লাল ঝুমকা। কিছুক্ষণ আয়না নিজেকে দেখে রুষা আপুর রুমের দিকে পা বাড়ল। কারণ সবাই ওখানেই আছে। যেতে ভাবল, আমায় বাসর ঘর সাজাতে ডাকলো না কেন? রুমের ভিতর ঢুকতেই আয়রার চোখ বড় বড় হয়ে গেল। কখন আসল মাহির? আমায় তো কেউ কিছু বলল না। আরে শয়তানকে কে ঢুকতে দিয়েছে? নিশ্চয়ই বাবা আদরের জামাইকে এনেছে। আয়রার তাদের দিকে এগিয়ে গেল। দেখল সব কাজিন বোনরা হা করে মাহিরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে গিলে খাবে। আয়রার মাথাটা গরম হয়ে গেল। রেগে তাকিয়ে ভাবল, ওরে ওরে কি লুচুরে বাবা। আমার সাথে একটু ঝামেলা হয়েছে আর উনি এসব শুরু করছে। আমি তোর বউ, তুই আমার সাথে ঢলাঢলি করবি। তা না করে সালিকাদের সাথে করছিস। আজ আসো তুই আমার কাছে লুচু বেটা, তোর খবর আছে। আয়রা কাশি দিল। সবাই চমকে উঠে পিছনে তাকালো। অবাক নয়নে তাকিয়ে রইল। আয়রা দাঁতে দাঁত চেপে বলল, কি রে তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে কখন আমায় দেখে শুনি? সবাই উচ্চস্বরে হেসে বলল, যেভাবে সেজেছিস মনে হচ্ছে তোরই আজকে বাসর রাত। আয়রা কটমট চোখে তাকালো। সবাই ভয় পেয়ে গেল। আরে দেখ না মাহির ভাই, রুষা আপুর বাসর ঘরের খাট সাজিয়েছে, কেমন হয়েছে বলতো? আয়রার মাথাটা ঘুরে উঠল। মনে মনে ভাবল, আমি মনে হয় এখনই অজ্ঞান হয়ে যাব। আমি কি শুনলাম? এই লুচু বেটা আর অনেক আগে এসেছে। এদের সাথে কতক্ষণ দরে ঢলাঢলি করেছে কে জানে। নিজের বাসর রাতের খবর নাই, উনি অন্যের বাসর রাত সাজায়। আজ তুই একবার আমার কাছে আসো। তোর ঠোঁট আমি আজ কেটে ফেলব। কিরে আয়রা, কি হলো তোর, এভাবে রেগে আছিস কেন? আয়রা রাগী গলায় বলল, কিছু না, আমি যাই। তোরা থাক তোদের দুলাভাইয়ের কাছে। সবাই অবাক হয়ে বলল, এমন করছিস কেন, বসতো এখানে। আয়রা বিরক্তি গলায় বলল, আমি এখানে থেকে কি করব, তোদের তামাশা দেখব। তোর জামাই এত সুন্দর করে সাজাল আর তুই দেখবি। এমন জামাই কয়জন পায় বলতো? তুই একদমই মাহির ভাইক ভালোবাসিস না দেখছি। এর চাইতে মাহির ভাইয়ের সাথে আমার বিয়ে হলেই ভালো হতো। বলেই সুমি আমায় জোর করে সোফায় বসাল। আয়রা রেগে তাকিয়ে আছি মাহিরের দিকে। দেখছো এই লুচু বেটার কাজ? ছোট একটা পিচ্ছি মেয়েকেও নিজের প্রতি বশ বানিয়ে ফেলেছে। দেখ এখন কিভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে একটা নিরীহ প্রাণী সে। কিছুই বুঝে না ভালো মতো। হঠাৎ আয়রার মনে পড়ল সোনিয়ার সাথে মাহিরের ছবির ব্যাপারটা। আয়রার চোখ দুফোঁটা পানি পড়ল। ভুলেও এই লোকের দিকে তাকানো যাবে না। আমি যে তার প্রতি দুর্বল তা বুঝতে দেয়া যাবে না। মাহির নিজের চুলগুলো পিছনে চেপে ধরল, ঠোঁট কামড়ে হাসল। তারপর সুমিকে বলল, গিভ মি এ গ্লাস অফ জুস প্লিজ। আয়রা রেগে তাকিয়ে ভাবল, দেখছো কথার কি ঢং। মনে হচ্ছে উনি ইংরেজ। মেয়ে মানুষ দেখছে আর মাতাল কণ্ঠে ইংরেজি কথা বলা শুরু হয়ে গেছে। এসব নেকামি দেখলে গা জ্বলে যাই। বাবার আদরের জামাই কথার সিঁড়ি দেখলে মন চাই কচু গাছের সাথে গলায় দড়ি দেয়।
সুমি উঠে যাওয়া দৌড়লে আয়রা হাত দরল। কিরে তুই কোথায় যাচ্ছিস? জামাই যখন আমার তাই আমি আনবো জুস, তোকে আনতে হবে না। সবাই আয়রার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে সে একটা এলিয়েন। মাহির বাঁকা হেসে তাকিয়ে ভাবল, আল্লাহ গো, আছো ধানিলঙ্কা রাগি দিয়েছি, আজ আমার কপালে দুঃখ আছে। আয়রা পানি নিয়ে আসতেই দেখল সবাই উদাও। ভ্রুকুচকে তাকিয়ে রইল। মাহির হেসে বলল, বুঝতে পারছো না তাই তো? তাহলে শুনো। ফ্ল্যাশব্যাক এক। শালিকারা এবার সবাই তোমরা যাও, আমি একটু বউয়ের অভিমানটা ভাঙ্গায়। সবাই একে একে চলে গেল। বর্তমানে মাহির ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে রাখল। বউজান, আমি ঠিক করেছি না, ওদের তাড়িয়ে দিয়ে এবার চল আমরা রোমাঞ্চ করি। আয়রা রেগে জুসের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, দ্রুত এই জুস খেয়ে এই বাড়ি থেকে ভাগুন, না হলো খবর আছে। মাহির পানির গ্লাসটা হাতে নিয়ে অসহায় গলায় বলল, কোথায় ভাগব বউ, তোমার হৃদয়ের গভীরে নাকি? আয়রা চুপচাপ দাঁত কামড়ে তাকিয়ে রইল। মাহির তিন চুমুকে শরবতটা খেল, তারপর শান্ত গলায় বলল, আরেক গ্লাস নিয়ে আসো কলিজা। আয়রা ধৈর্যহারা হয়ে বলল, এইমাত্র খেলেন, আবার কেন লাগবে? হ্যাঁ, তোমার হাতের জুস আমি সারাজীবন খেতেও রাজি। এ হাসুচে সারাজীবন খেতে রাজি। আপনাকে সারাজীবন কে খাওয়াবে? হ্যাঁ, যান গিয়ে সোনিয়ার হাতে খান। তুমি আমায় যেতে বলছো বউ? আয়রা রাগী গলায় বলল, না থাকতে বলছি আপনাকে। আসুন আমার কোলে উঠে বসে থাকুন। মাহির ইনোসেন্ট গলায় বলল, তুমি আমায় পারবে কোলে নিতে বউ? আয়রা ফোঁস ফোঁস করতে করতে বলল, এই আপনি কি চান আমি আপনার মাথাটা ফাটিয়ে দেয়? মাহির হেসে বলল, না বউ, এটা চাই না। আমার মাথা ফাটলে তো তোমাকেই সেবা করতে হবে। আমি যতই হোক আমি একজন সচেতন হাজবেন্ড বলে কথা। আমি চাইমা আমার সোনা ময়না কলিজার বউটা কষ্ট করুক। আয়রা দেখছো এমন ভাব করছে, মনে হচ্ছে আমায় জান প্রাণ দিয়ে ভালোবাসে। এক প্রকার জোর গলায় বলল, এই আপনি এমন লুচু বেটাগো মতো কথা বলছেন কেন? লজ্জা করে না, নাটকবাজ লোক কোথাকার? মাহির নিজের হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, এটা আমার কথা বলার স্টাইল বউ? চল বল এখন একটু রোমাঞ্চ করি। বলেই আয়রার কোমর জড়িয়ে ধরে কাছে টানল। ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ, এভাবে বেয়াদব বউদের মতো স্বামীর মুখে মুখ কথা বলা ভালো না। স্বামীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না কিন্তু বউজান। তাই এখন থেকে আমার মতো রোমান্টিক কথা বলবে, বুঝাতে পেরেছি বউ? বলেই আয়রার কপালে ও গালে কিস করল। আয়রা রেগে ছটফট শুরু করল। মাহির আর কাছে টেনে বলল, এভাবে ছটফট করো না বউ, আমি কিন্তু পাগল হয়ে যাব। আয়রা রেগে বলল, জান তাতে আমার কি? মাহির বাঁকা হেসে বলল, তুমি সহ্য করতে পারবে না বউ? আয়রা হাতে কামড় দিল। মাহির আহ বলে শব্দ করল। মাহির রেগে বলল, এই তুমি আমার হাতে দাগ বসিয়ে দিয়েছ। আয়রা বলল, বেশ করেছি, মিথ্যে রোমাঞ্চ করার শখ। মাহির আবারও আমায় কাছে টেনে নিয়ে নিয়ে বলল, না মিটেনি বউ, কারণ তোমার সাথে সারাজীবন রোমাঞ্চ করলেও শখ মিটবে না বউ। আয়রা বলল, এই আপনি কখন এসেছেন? মাহির ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে বলল, এই তো বিকেলে এসেছি। আসার পরই বাসর ঘর সাজিয়েছি। আমার কপাল, বউ বিয়ের 3 বছর হয়ে গেল, এখনো বাসর করতে পারলামও না, খালি অন্যের বাসরই সাজালাম। হাই কপাল আমার। আয়রা ভেংচি কেটে বলল, ঢং যৎসব। আর কিছু বলার আগেই রাজের মা রুমে ঢুকে বলল, কি ব্যাপার, এখন মাহিরকে নিয়ে এই রুমে বসে আছিস কেন? যা নিজের রুমে নিয়ে যা। আয়রা কিছু বলতে যাবে তার আগেই রাজের মা বলল, মাহির রাতে খেয়েছ? মাহির হেসে বলল, না আন্টি, খাইনি। আপনার মেয়েকে রেখে আমি খেতে পারি না। রাজের মা বলল, আচ্ছা তোমরা রুমে যাও, আমি শেফালিকে দিয়ে খাবার পাঠাচ্ছি। বলেই চলে গেল। আয়রা রেগে তাকিয়ে আছে যাওয়ার দিকে। দেখছো আমার চাচিকেও বশ করে ফেলছে। এখন কি হবে? এই লোক আস্ত একটা জাদুকর। মাহির বলল, ও বউ, কি ভাব এত? চল না রুমে গিয়ে বাসরটা সেরে ফেলি। আয়রা কটমট চোখে তাকিয়ে বলল, এই আপনাকে কে আমার রুমে জায়গা দিবে? হ্যাঁ, যান গিয়ে গেস্টরুমে শুয়ে পড়ুন। মাহির হেয়ালি গলায় বলল, 3 বছর পর বউয়ের কাছে এসে কিনা থাকবো গেস্টরুমে? কখনোই না, আমি আমার বউকে জড়িয়ে দরে ঘুমাবো। চল কলিজা রুমে যায়। আয়রা রেগে বলল, মামার বাড়ির আবদার নাকি যে আপনি বলবেন আর আপনাকে আমি আমার রুমে থাকতে দিব? মাহির হেসে বলল, বউ শ্বশুর বাড়ির আবদার? তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ। আয়রা ভ্রুকুচকে বলল, মানে? মাহির হেসে বলল, তুমি এতদিন আমার ফ্ল্যাটে থাকলে ফ্রিতে 1 টাকা ভাড়া দিয়েছ কখনো? আমি আজ তোমার বাড়িতে এসেছি, কোথায় আমায় আপ্যায়ন করে রুমে নিয়ে যাবে, কিন্তু তা না করে রাগ দেখাচ্ছ। এই জন্যই সবাই বলে ফ্রিতে কিছু দিতে হয় না। আয়রা অবাক হয়ে বলল, কি বাবা আপনাকে ভাড়া টাকা দেয়নি? বাবা এত বড় চিট করল? মাহির আর কোন কথা না বলে আয়রাকে কোলে তুলে নিল। রুমের দিকে হাঁটা শুরু করল। আয়রা লজ্জায় শেষ, বাড়িতে এমনি অনেক মেহমান, তার উপর এই লোকের নির্জপানা। আল্লাহ, এমন নিলজ্জ লোক কেন আমার কপালে ছিল? সে ফিসফিস করে বলল, আমায় নামান বলছি। মাহির বলল, না নামাব না, কিন্তু তুমি যদি চুপ না কর তাহলে তোমার ঠোঁটে চুমু খাবো। আয়রা ঠোঁট দুটো হাত দিয়ে ঢেকে ফেলল। মাহির তা দেখে হাসল।
কিছুক্ষণ পর মাহির রুমে এনে আয়রাকে দাঁড় করিয়ে দিল। দরজা বন্ধ করে দিল। আয়রা ভয়ে ডুব গিলল, যদি সত্যি মাহির বাসর সেরে ফেলে তাহলে কি হবে। মাহির এগিয়ে এসে রুমের চারপাশটা দেখতে লাগল। ঘরটা খুব এলোমেলো মনে হচ্ছে, এখানে কোন পাগল থাকে। মাহির হেসে বলল, এটা বুঝি আমার বউয়ের রুমে। বউ, ওই ছবিটা কে এঁকেছে? আয়রা দাঁতে দাঁত চেপে বলল, আমি এঁকেছি। মাহির আর অনেক কিছু জিজ্ঞাসা করল। আয়রা চুপ করে রইল। এভাবে একা একা মাহির 30 মিনিট কথা এটা ওটা জিজ্ঞাসা করল। কিন্তু আয়রা কিছু না বলে রাগী মুখে চুপ করে রইল। মাহির আয়রার চুপ থাকা দেখে প্রচণ্ড রেগে গেল। কিন্তু নিজেকে সামলে নিল। কারণ নবী সুন্নত তাই। মাহির আয়রার কাঁধ ঝাঁকালো। হঠাৎ আয়রা পা পিছলে পড়ে গেল বিছানায়। মাহিরের শার্টে টান লাগল। সেও ধোপাস করে আয়রার উপর পড়ল। আয়রা কাঁদো কাঁদো গলায় বলল, ও আল্লাহ গো, মোর গায়ে পাহাড় ভাঙ্গা পড়ছে। ক্যাডা কমনে আছো মোরে বাঁচা। মাহির ভ্রুকুচকে বলল, তুমি চুপ করবে নাকি? আয়রা কেঁদে কেঁদে বলল, উঠুন আমার উপর থেকে। মাহির রেগে বলল, উঠবো না, কি করবে তুমি? হ্যাঁ। আয়রা মাহিরের মুখের দিকে তাকিয়ে দেখল। ফর্সা মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছে। আয়রা ঢোক গিলল। মাহির আয়রার কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার তোমাকে চাই বউ, খুব গভীরভাবে চাই। আয়রা রেগে বলল, উঠুন আমার থেকে। এর বুড়া বয়সে ভীমরতি ধরছে। উঠুন তো। মাহির রেগে উঠে গেল। রুমের চারপাশে হাঁটতে লাগল। এক পর্যায়ে রেগে বলল, এই তুমি আমার বুড় বলছো আয়রা? আয়রা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ বলছি। আপনি একটা আস্ত বুড়া লোক। মাহির রেগে বলল, আয়রা তুমি কিন্তু বেশি বলছো। আয়রা বলল, এখন তো মনেই হবে আমি বেশি করছি। মাহির হতাশ গলায় বলল, তোমার মাথা ঠিক নেই আয়রা, পাগল হয়ে গেছো তুমি। আজ যদি বউ পেটানো ইসলামে জায়েজ হতো, আর নবী যদি তার বউদের পেটাতো, তাহলে আজ তুই আমার হাতে অনেক পেটানি খেতিস। বেয়াদব একটা মেয়ে আমার কপালে জুটল। আয়রা চোখ বড় বড় করে বলল, আপনি আমায় তুই বলছেন? মাহির রেগে বলল, কেন রে, তোকে আপনি বলতে হবে নাকি সোনা ময়না টিয়া বলতে হবে? তুই আমার থেকে 4 বছরের ছোট, তাই তোকে তুই বলা আমার জন্য জায়েজ। আয়রা বলল, আপনি তো দেখছি ছোটদের স্নেহ করতে জানে না। মাহির বলল, কিভাবে তোকে স্নেহ করব বল? সেই যুক্তরাষ্ট্র থেকে এসেছি পর থেকে তোর একটার পর একটা বেয়াদবি সহ্য করছি। আমি তোর থেকে বড়, একবারও সম্মান দিয়েছিস আমাকে? সব সময় বেয়াদবি করেছিস। তাহলে কিভাবে স্নেহ আশা করিস? হ্যাঁ, চলবে।